মিথিলা। তিনি বর্তমানে ইউএই প্রবাসী। ঘটনায় প্রবেশ করার আগে ঘটনার ভেতরে থাকা ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। চলুন চলে যাই মিথিলা আপুর ঘটনায়। বলছেন মিথিলা আপু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমার নাম মিথিলা। আমি যে সময়ের কথা বলছি তখন আমি কানাডার বাসিন্দা ছিলাম। ঘটনাটি আজ থেকে প্রায় ৮ বছর আগে ঘটা একটি ঘটনা। তখন আমার সদ্য বিবাহিত জীবনের শুরু। আমার স্বামী তখন কানাডার একটি কোম্পানিতে চাকরির সুবাদে আমাকে কানাডা নিয়ে গিয়েছিলেন। দেশ ছেড়ে যাওয়ার সময় বুকের ভেতরে একটা মিষ্টি আলোড়ন ছিল, আর তার সঙ্গে ছিল আমার এক পুরনো অভ্যাস, শিক্ষাদান, যা আমি কখনোই ভুলতে পারিনি। আমার জীবনে পড়ানো ব্যাপারটা কেবলমাত্র একটা চাকরি নয়, বরং এক প্রকার তৃপ্তি। এটি আমার নেশা, ভালোবাসা, জীবনের এক পরম আনন্দ বলতে পারেন। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীদের ছোট ছেলেমেয়েরা যখন আমাদের বাসায় আসতো, আমি তাদের টেনে বসিয়ে দিতাম বইয়ের সামনে। কেউ পড়তে না চাইলে জোর করে পড়াতাম। আমার কাছে কখনোই এই ব্যাপারটা কোনো বিরক্তির বিষয় ছিল না, বরং তা ছিল যেন এক আনন্দ। তাদের চোখে ঝিলিক, নতুন কিছু শেখার কৌতূহল, ছোট্ট ছোট্ট প্রশ্ন, এই সবই যেন আমাকে বাঁচিয়ে রাখত। বিদেশে পা রাখার পর প্রায় ১ বছর পর হঠাৎই মনে হলো আমি তো সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমি আর দেরি না করে স্থানীয় একটি ইংরেজি মিডিয়াম স্কুলে আবেদন করলাম। সাক্ষাৎকারে আমার আগ্রহ আর অভিজ্ঞতা দেখে স্কুল কর্তৃপক্ষ আমাকে একটি জুনিয়র ক্লাসের শিক্ষিকা হিসেবে নিয়োগ দিলেন। ক্লাসের শিশুদের বয়স ছিল ৫ থেকে ৬ বছর। তাদের ছোট ছোট হাত, মিষ্টি কণ্ঠে কবিতা, সব মিলে যেন এক স্বর্গীয় দৃশ্য। প্রথম কয়েক মাসে আমি বুঝতেই পারিনি সময় কিভাবে উড়ে যাচ্ছে। তখন আমার নিজের কোনো সন্তান ছিল না। সকালবেলা ক্লাসে ঢুকতেই যেসব মিষ্টি আর ছোট্ট মুখগুলো আমার দিকে চেয়ে হাসত, তারা আমার একাকিত্ব দূর করে দিত মুহূর্তেই। নতুন দেশ, নতুন পরিবেশ, এই শিশুরাই হয়ে উঠেছিল আমার আপনজন। কিন্তু একদিন হঠাৎ করেই আমার জীবনে এলো এমন এক ছোট মেয়ে, যার সঙ্গে সাক্ষাৎ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন অন্যান্য দিনের মতোই সবকিছু শুরু করেছিলাম। হালকা শীতের সকাল, জানালার পাশে বসে আমি ক্লাসের কাজগুলো গুছাচ্ছিলাম। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম নিজে স্টাফ রুমে এসে হাজির, সঙ্গে একটি ছোট্ট মেয়ে। মেয়েটি কেমন যেন মলিন চোখে তাকিয়েছিল, যেন সারা জীবনের ক্লান্তি তার কচি মুখে জমাট বেঁধে আছে। ম্যাডাম বললেন, মিথিলা মিস, এই মেয়েটি নতুন ভর্তি হয়েছে, এর নাম ক্যাথরিন। আপনি ওকে নিজের মতো করে সবকিছু বুঝিয়ে দেবেন। একটু সেন্সিটিভ মেয়েটা, ও আপনার ক্লাসের নতুন ছাত্রী। আমি মেয়েটির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। লম্বা চুলে বিনুনি বাঁধা, চোখ দুটো যেন কোনো এক গভীর রহস্যে ডুবে আছে। আমি তার হাত ধরে ক্লাসের এক কোণে একটি খালি চেয়ারে বসিয়ে দিলাম। নিজের পকেট থেকে কিছু টফি বের করে দিলাম। আমি প্রায় সময়ই কিছু টফি নিজের কাছে রেখে দিতাম, কেননা ছোট বাচ্চাদের এগুলো দিলে ওরা যেমন খুশি হয়, তেমনি কথা শোনাতেও সহজ হয়। তাই আমি টফিগুলো সব সময় শিশুদের জন্য নিজের কাছে রাখতাম। আমার হাত থেকে টফি নিল সে, কিন্তু কিছু বলল না। কেন জানি না, তার চাহনিতে একটা আশ্চর্য মায়া ছিল। তার ঠোঁটে কোনো হাসি ছিল না, তবু সে যেন আমাকে আপন করে নিল মুহূর্তেই। প্রথম দিনগুলোতে সে অনেক চুপচাপ ছিল, অন্য কারোর সঙ্গে কথাই বলতো না। ক্লাসের অন্য বাচ্চারা যখন হইচই করত, খেলাধুলায় মেতে উঠত, তখন সে নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়াতো। আমি খুব ধীরে ধীরে তাকে বোঝার চেষ্টা করলাম। তার সঙ্গে নরম স্বরে কথা বলতাম, ছোট ছোট গল্প বলতাম, কিন্তু সে শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকতো। সময়ের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল আমাদের মধ্যে। সে শুধু আমার সঙ্গেই কথা বলতো, অন্য কারো সঙ্গে না। এমনকি স্কুলের ব্রেকে সে বাইরে যেত না। আমি যেখানে থাকতাম সে সেখানেই চুপ করে বসে থাকতো। আমার একটা অভ্যাস ছিল, আমি ব্রেকের সময় নামাজ পড়তাম। মেয়েটিও সে সময় আমার সাথেই থাকতো। সে দেখতো আমি অজু করছি, জায়নামাজ বিছিয়ে বসছি, মাথা নিচু করে সিজদায় যাচ্ছি। একদিন সে হঠাৎ করে আমাকে বলল, মিস, আপনি কি করছেন? প্রতিদিন দেখি আপনি এমন করেন, এটা কি মিস? কি করেন আপনি এগুলো? আমি অবাক হলেও নরম স্বরে বললাম, আমি নামাজ পড়ছি, এটাকে নামাজ আদায় করা বলে। আমি মুসলিম, তুমি এটা হয়তো বুঝতে পারছো না, সে কারণেই। সে মাথা নেড়ে আবার চুপচাপ
ডেস্কে ফিরে গেল। কিন্তু ওই দিন আমি লক্ষ্য করলাম নামাজের সময় সে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে বা হয়তো গভীর কিছু অনুভব করছে। আমার নামাজে বেশ সমস্যা হচ্ছিল। তার চাহনি বারবার আমার নামাজে একটা ভীতি বা আঘাত করে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও আমি মনোযোগ দিতে পারছিলাম না। কোনো মতে আমি নামাজ শেষ করলাম। আরো আশ্চর্য হলাম, ওই দিন নামাজ শেষে আমি নিজের অজান্তেই হালকা স্বরে আজান দিয়েছিলাম, কেননা আমার মনে কেন জানি না বেশ একটা বিচলিত ভাব হচ্ছিল। সাধারণত আমি ক্লাসে আজান দিই না, কিন্তু সেদিন মনে হয়েছিল চারপাশে এক অদৃশ্য ভারী বাতাস জমে আছে, যেটাকে ভেদ করতে হলে আজানের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। আজানের শব্দটা কানে যেতে আমি লক্ষ্য করলাম মেয়েটি হঠাৎ কেঁপে উঠল। সে তখন জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কিন্তু তার ছায়াটা মনে হলো তার ছায়াটা নড়ে উঠেছে। আমার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটা তেমন ভাবে নড়ছে না। ক্যাথরিন আমার কাছে এসে বলল, মিস, এসব বন্ধ করুন, দ্বিতীয়বার আর বলবো না। নামাজ পড়ছেন ভালো কথা, আজান দিতে হবে কেন? এসব বলার পর সে আরবিতে কিছু একটা বলতে শুরু করলো এবং অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে। তার আরবি উচ্চারণ ছিল একেবারে শুদ্ধ আর স্পষ্ট। সেই মুহূর্ত থেকে আমার মনে হতে লাগলো এই নিষ্পাপ চেহারার পেছনে অবশ্যই লুকিয়ে আছে অন্য কোনো সত্য। আজান দেওয়ার ঠিক পরের মুহূর্ত আমি জায়নামাজে বসে মনোসংযোগ করার চেষ্টা করছি। চারপাশ নিস্তব্ধ, এমনকি স্কুলের কোলাহলপূর্ণ করিডরও আজ অদ্ভুত নিস্তব্ধতায় ভরপুর। ঠিক তখনই জানালার বাইরে হালকা বাতাসে পর্দাটা একটু দুলে উঠল। জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে, অথচ সে কেমন নিস্তেজ, তপ্ত নয়, বরং শীতল। হঠাৎই মনে হলো আমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অক্সিজেন কমে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রথমে মনে হলো এ বুঝি আমারই ভ্রম, কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম আমার কাঁধের ওপর একটা হাত এসে পড়ল। মনে হচ্ছিল কোনো বড় ওজনদার কেউ আমার কাঁধে হাত দিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে চোখ খুলতেই দেখলাম ঠিক আমার পেছনে ছোট্ট ক্যাথরিন দাঁড়িয়ে। না, দাঁড়িয়ে নয়, বরং আমার দিকে ঠাঁই চেয়ে আছে। তার চোখে ছিল এক ধরনের স্থিরতা, যার মধ্যে শিশুসুলভ কৌতূহলের চেয়েও অনেক বেশি ছিল ভয়ানক কোনো প্রশ্নের তীব্রতা। আজ তার চোখে ছিল না কোনো মায়া, ছিল না কোনো ইনোসেন্স, বরং ছিল পুরনো কষ্টের জ্বালা অথবা গোপন প্রতিহিংসার দাবানল। তার ঠোঁট হঠাৎ করে আবার নড়ল। কি পড়ছো তুমি? তার গলা ছিল নিস্তরঙ্গ, অথচ কাঁপন জাগানিয়া। কোনোভাবেই মনে হচ্ছিল না এটি কোনো শিশুর কণ্ঠস্বর। আমি আতঙ্ক চাপা দিয়ে মৃদুস্বরে বললাম, তুমি যাও, চেয়ারে গিয়ে বসো। কিন্তু সে আমার কথা শুনল না। ধীরে ধীরে তার ছোট্ট হাতটি বাড়িয়ে দিল আমার দিকে আর রেখে দিল আমার ডান কাঁধে। তার সেই স্পর্শে শরীরের প্রতিটি শিরায় যেন সাঁই সাঁই করে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আঁতকে উঠলাম। এইটুকু বয়সের বাচ্চার সেই হাতে কোনো কোমলতা ছিল না, বরং তার হাত ছিল অসম্ভব ভারী, যেন বহু বছরের ক্লেশ, কষ্ট আর ক্লান্তির দাহ জমা হয়ে আছে ভেতরে। মনে হচ্ছিল একটি শিশু নয়, বরং পুরুষের হাত আমার কাঁধে চেপে বসেছে। আমি দুই হাত দিয়ে হাতটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, একটুও নড়ানো গেল না, যেন পাথরের তৈরি হাত। তখনই ব্রেকের সময় আসলো। পরিচিত কোলাহল ফিরে এলো স্কুলে। বাচ্চারা হইচই করতে করতে ক্লাসে ফিরতে শুরু করলো। কেউ কেউ দৌড়ে এলো, কেউ কেউ খিলখিল করে হাসছিল। এই কোলাহলের মধ্যেই সেই ভারী হাতটা আমার কাঁধ থেকে সরে গেল। আমি নিঃশ্বাস ফেললাম। মেয়েটি তখন নিঃশব্দে আমার দিকে তাকিয়ে কেবল একটা রহস্যময় হাসি হেসে নিজের চেয়ারে গিয়ে বসল। সেই দিনের পর থেকে ওর প্রতি আমার মনে গেঁথে গেল ভয়। কেবল চোখে চোখ পড়লেই গা ছমছম করে উঠত। তার দৃষ্টি ছিল স্থির, কিন্তু তাতে ছিল শীতল রাগ। আমি অপেক্ষা করছিলাম কখন ক্লাস শেষ হবে, কখন আমি দ্রুত বেরিয়ে যাব আর বাড়ি ফিরে আমার হাজবেন্ডকে সব বলবো। বাড়িতে ফিরে আমার হাজবেন্ডকে সবকিছু বলতে সে হেসে বলল, আরে তুমি না এত ভেবো না, তুমি ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছ, রিল্যাক্স থাকো, এসব কিছু না। সে পুরো ব্যাপারটাকে মজার বিষয় ভেবে হালকাভাবে নিল, কিন্তু আমি জানতাম এটা কোনো কল্পনা নয়। আমি জানি আমার মনে কোনো ভুল হচ্ছে না। মেয়েটির
দৃষ্টির ভেতরে কিছু আছে যা চোখে পড়ে না, কিন্তু আমার ত্বকের নিচে কাঁপন তোলে। রাতটা আমার খুব কষ্টে কেটেছিল, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। চোখ বন্ধ করলেই সেই ঠান্ডা হাতটার ভার ফিরে আসছিল। মনে হচ্ছিল সে যেন ঠিক পাশের ঘরে আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। পরের দিন সকালে আমার মন তীব্র দ্বিধায় ভরা। স্কুলে যাব কিনা তা ভেবে পাচ্ছিলাম না, সাহস হচ্ছিল না একদমই। কিন্তু শেষমেশ মনকে শক্ত করে বেরিয়ে পড়লাম। স্কুলে পৌঁছেই দেখলাম সে আগেই এসেছে। আমাকে দেখে হাসলো, একদম স্বাভাবিক কণ্ঠস্বর, গুড মর্নিং মিস। কিন্তু সেই হাসিতে যেন কোথাও একটা ঠান্ডা কাঁপুনি লুকিয়ে আছে। পড়াতে পড়াতে বারবার চোখ চলে যাচ্ছিল ওর দিকে, আর ও যেন বুঝে ফেলেছিল আমি ভয় পাচ্ছি। মাঝে মাঝে চোখে চোখ পড়তে সে হালকা হেসে নিচু হয়ে বসত। তার দৃষ্টিতে ছিল এক ধরনের দম্ভ, যেন সে জানে এখন আমার ওপর তার ছায়ার প্রভাব বিস্তার করছে। ব্রেকের সময় এবার আমি ক্লাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হই। করিডোরে প্রিন্সিপালের সাথে দেখা হয়ে গেল। তিনি অবাক হয়ে বললেন, মিস কোথায় যাচ্ছেন আপনি? আপনি তো সবসময় ক্লাসেই নামাজ পড়েন, তাই না? আমি একটু ইতস্তত হয়ে বললাম, জি, একটু দরকার ছিল তাই বাইরে যাচ্ছি। তিনি নরম কণ্ঠে বললেন, ক্যাথরিনের তোমার ওপর অদ্ভুত একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে। ব্রেক টাইমে সে শুধু তোমার সাথে থাকে, কারোর সাথে কথা বলে না। ওর পাশে থেকো। আমার মুখ শুকিয়ে গেল। কিভাবে বলবো প্রিন্সিপালকে যে আমি এই শিশুর কাছে নিজেকে সবচেয়ে অরক্ষিত মনে করি? আর তখনই আমি আবার তার ছায়া অনুভব করলাম পেছনে। খুব ধীরে এসে আমার হাত ধরল, ঠান্ডা নিষ্প্রাণ এক ছোঁয়া। সে বলে, চলুন মিস, ভেতরে যাই, আপনার সাথে কথা আছে। প্রিন্সিপাল এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। আমি কিছু না বলে মেয়েটির সঙ্গে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে মেয়েটি আচমকা বদলে গেল, একেবারে শিশু সুলভ আচরণে ডুবে গেল। নানা কথা বলল, পেন্সিল হারানো, পছন্দের গল্পের বই, তার প্রিয় পশু, এমনকি কার্টুন চরিত্র। তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন সে কখনোই বদলায়নি। আমি একটু ধীরে ধীরে শান্ত হতে লাগলাম। ভাবলাম হয়তো আমিই বাড়িয়ে বলছি। কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন উঁকি দিতে লাগলো, আচ্ছা, কোনো 5-6 বছরের মেয়ে কি সত্যিই কাউকে এভাবে বুঝে ফেলে বা এমন কিছু করতে পারে? বাচ্চাটির মুখে তখনও সেই নির্ভেজাল নির্লিপ্ত হাসি। আমি তাকে বললাম, তুমি যাও, ড্রয়িং করো, তোমার প্রিয় রঙগুলো দিয়ে আজ একটা সুন্দর ছবি আঁকো। সে কিছু না বলে মাথা নেড়ে নিজের ডেস্কে চলে গেল। রং পেন্সিল হাতে নিঃশব্দে ড্রয়িং করতে শুরু করলো। আমি নামাজ আদায় করলাম, নিয়ত ধরলাম, আল্লাহর নামে শুরু করলাম। কিন্তু আজ শান্তি যেন কোথাও নেই। সেজদায় যাবার আগে আমার মনে হচ্ছিল আশেপাশে এক অস্বচ্ছ ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমার সত্তার চারপাশে যেন এক অদৃশ্য পর্দা টেনে দেয়া হয়েছে। ভরা ক্লাসরুম, নিঃশব্দ। নিস্তব্ধতার মাঝেও এক ধরনের ঘন আওয়াজ যেন আমার কানে বাজছিল। আমি আল্লাহর ওপর ভরসা রেখে একাগ্রতার চেষ্টা করলাম। আমার ঠোঁট কাঁপছিল ধীরে ধীরে, কিন্তু মনের ভেতর ঢুকে পড়ছিল ভয়, খুব নিঃশব্দ এক ভয়, যার কোনো নাম নেই, রূপ নেই। আমার দু চোখ বন্ধ থাকলেও বুকের ভেতর দুলে উঠছিল একটা আতঙ্কের ঢেউ। সালাম ফিরিয়ে যখন বামে তাকালাম, মেয়েটি তখনও ডেস্কে বসা, মাথা নিচু, হাতে রং, কাগজে দাগ, সব ঠিকঠাক। কিন্তু তার চারপাশটা ঠিকঠাক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ওর চারপাশে কিছু একটা ঘোরাফেরা করছে, এমন কিছু যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমি নিজেকে শান্ত রাখলাম, ভয়কে জয় করতে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এই পবিত্র আয়াত যখনই পড়ি মনে হয় আমার হৃদয় শক্ত হয়ে ওঠে। কিন্তু আজ উল্টোটা হচ্ছিল। আমি আয়াতের মাঝামাঝি পৌঁছতেই অনুভব করলাম আমার একেবারে গায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসে এক ধরনের শীতলতা, যেন কেউ একটা কোল্ড এয়ার স্প্রে করছে আমার দিকে। আমার গলার পাশে। আমি চোখ তুলে তাকালাম, সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, অবিকল আগের মতো, কিন্তু এবার তার দৃষ্টিতে অন্য কিছুরই ঝিলিক। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, মুখ নামিয়ে আনলো আমার কানের কাছে। আমি বাকরুদ্ধ। তারপর সে আয়াতুল কুরসির আয়াতটি পড়তে শুরু করলো, ঠিক যেখানে আমি থেমেছিলাম। তার উচ্চারণে কোনো ভুল ছিল না। মেয়েটি একটা 5-6 বছরের শিশু। ও হয়তো কোনো কোরআনের আয়াতও এখন পর্যন্ত শোনেনি,
অথচ সে পড়ছে। সে যেখানে বেড়ে উঠেছে সেখানে হয়তো এই আয়াত শোনাটা তার জন্য অস্বাভাবিক, অথচ সে পড়ছে ক্লাসরুমের মধ্যে আয়াতুল কুরসির শেষ অংশ নিখুঁতভাবে। ঘরটা ছোট হয়ে এলো, মনে হচ্ছিল দেয়ালগুলো আমাকে চেপে ধরছে। আমার পা দুটো অসাড় হয়ে গেল, দম আটকে আসছিল। কোনোভাবে নিজেকে সামলে আমি ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে এলাম, ছুটে গেলাম প্রিন্সিপালের অফিসে। দরজা ঠেলে ঢুকলাম। এই মুহূর্তে ক্যাথরিনের অভিভাবককে ডাকা দরকার, এটা কোনো সাধারণ বিষয় না। আমার কণ্ঠ কাঁপছিল, শরীর ঘামে ভিজে যাচ্ছিল। আমি যা বলছিলাম শুনে প্রিন্সিপালের চোখেও কিছুটা উদ্বেগ দেখা দিল। তিনি বললেন, ঠিক আছে, আমি কথা বলছি, তুমি একটু বিশ্রাম নাও। আমি আর থাকতে পারছিলাম না, হাফ ডে নিয়ে বেরিয়ে পড়লাম। মাথা ঘুরছিল, মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্নে আটকে গেছি। সেদিন রাতে আমার জ্বর এলো, শরীর অবশ হয়ে গেল। 1 সপ্তাহ শয্যাশায়ী ছিলাম। তারপর ঠিক 7 দিন পর আমি আবার স্কুলে ফিরে গেলাম। প্রিন্সিপাল আমাকে আবার অফিসে ডেকে পাঠালেন। ঘরে ঢুকতেই দেখলাম একটি ভদ্রলোক বসে আছেন, চোখে ক্লান্তি আর প্রশ্ন। এটাই মেয়েটির বাবা, প্রিন্সিপাল বললেন। আমরা বসে কথা বলতে শুরু করলাম। প্রথমে জানতে চাইলাম, আপনার স্ত্রী, উনি আসেননি? তিনি একটা নিঃশ্বাস ফেলে বললেন, ম্যাম, তিনি তো 2 বছর হলো মারা গেছেন। আমি তার কথা শুনে তাকে সমবেদনা জানাই আর তার মেয়ের আরবি জানার ব্যাপারে জিজ্ঞেস করি। তিনি অবাক হয়ে গেলেন, না, আমার মেয়ে তো আরবি জানে না, সে তো এখানেই বড় হয়েছে, আমাদের ঘরে কেউ আরবি শেখেনি। তখন আমি তাকে সবকিছু খুলে বললাম। তিনি শুনে স্তব্ধ হয়ে গেলেন। বিশ্বাস করতে পারছি না, আমার মেয়ে আয়াতুল কুরসি পড়ছে। তার চোখের কোণে জল জমেছিল, যেন বুঝতে পারছিলেন তার মেয়ের মধ্যে কি যেন আছে, অথচ তিনি নিজেও তা ধরতে পারছেন না। আমার ভয় আরো বেড়ে গেল। যে ছন্দে মেয়েটি পড়ছিল তাতে কোনো ভয় পাওয়া শিশুর মতো কাঁপুনি ছিল না, বরং ছিল এক দৃঢ় স্থিরতা। তার কণ্ঠ ছিল বহু যুগ ধরে শেখা কোনো পুনর্জন্মে এসে পুনরায় উচ্চারণ করা শব্দমালা। সেই ভয়, সেই ধাক্কা আমার শরীর আর মনকে এতটাই আঘাত করেছিল, পরের কিছুদিন স্কুলেই আসতে পারিনি। সবসময় মনে হতো কেউ একজন অদৃশ্যভাবে আমার পিছু নিচ্ছে। যখন আমি সব চিন্তা ভাবনা শেষে আবার স্কুলে ফিরলাম, তখন ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাথরিন ছুটে এসে আমার গলায় ঝাঁপিয়ে পড়ল। ছোট্ট হাতে আমাকে আঁকড়ে ধরে বলল, মিস, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমার শরীর অবশ হয়ে গেল। তার স্পর্শে ভালোবাসা ছিল, কিন্তু একই সাথে এক অদ্ভুত শীতলতা যা হৃদয় গলিয়ে দেয় না, বরং মনকে সাজিয়ে তোলে। তারপর একটি সপ্তাহ পেরিয়ে গেল শান্তভাবে। সে আর কিছুই করেনি। এরপর যা ঘটল তাতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। সেই দিনটা ছিল অদ্ভুত, নিঃশব্দ এক দুপুর। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ক্লাসরুমে ঢুকছিল বটে, কিন্তু তাতে কোনো উষ্ণতা ছিল না, ছিল এক নিস্তরঙ্গ নিষ্প্রাণতা। ছাত্রছাত্রীরা তখন ব্রেকে। ক্লাসরুমটা প্রায় ফাঁকা। আমি আর মেয়েটা। সে এক কোণে বসে নিঃশব্দে রং পেন্সিল দিয়ে ড্রয়িং করছিল। ওর অদ্ভুত নীরবতা আমাকে বারবারই অস্বস্তিতে ফেলত। বয়স অল্প হলেও চাহনিতে ছিল বহু পুরনো ক্লান্তির ছাপ। আমি আমার ক্লাসে বসে খাতা দেখা সহ আরো কিছু কাজ করছিলাম। এমন সময় সে উঠে এলো আমার টেবিলের পাশে, মুখে সেই চিরচেনা নির্লিপ্ততা, চোখে যেন কুয়াশার মতো অদেখা কিছু। সে বলল, দেখুন তো, আমি আপনার ছবি এঁকেছি। একগাল হাসি দিয়ে ছবিটার দিকে তাকালাম, কিন্তু ছবি দেখে হাসি শুকিয়ে গেল আমার। সে যা এঁকেছে তা বোঝা যাচ্ছিল। চেয়ার টেবিলে বসে থাকা আমার অবয়ব, চোখে চশমা, মাথায় ওড়না, সবকিছু ঠিকঠাক, কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি শিউরে তুলেছিল, ছবিটিতে আমি একা ছিলাম না। আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল আরেকটি অবয়ব, চুল এলোমেলো, মুখ অস্পষ্ট, চোখহীন, এক মানবাকৃতির ছায়া। রেখাচিত্রটি আঁকা ছিল এমনভাবে যেন আমি জানিই না যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যেন কেউ আমাকে ঢেকে রেখেছে, ছায়ার নিচে বন্দি করে রেখেছে আমার অস্তিত্ব। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, এইটা কে? কে দাঁড়িয়ে আছে আমার পেছনে? সে মাথা নিচু করে বলল, এটা তো আপনি। আমি একটু গম্ভীর স্বরে বললাম, না, আমি তো সামনে বসে আছি, আমার পেছনের মানুষটার কথা বলছি। এই প্রশ্ন শুনে সে হঠাৎ এমনভাবে আমার চেয়ারের পেছনে তাকাতে লাগলো যেন সেখানে সত্যিই কিছু আছে, আর সে তা দেখে ফেলেছে। তার চাহনি কঠিন হয়ে গেল। ঠোঁট নড়ে না, চোখে আতঙ্ক না, বরং এক ধরনের অস্বস্তিকর সংবরণ। সে কিছু বলল না,
তার নীরবতা আরো বেশি গা ছমছমে লাগছিল। আমি এবার কঠিন কণ্ঠে বললাম, কে ওটা? চুপ করে থাকছো কেন? ঠিক সেই মুহূর্তে আমার চেয়ারটা হঠাৎ এমনভাবে কেঁপে উঠল যেন কেউ পেছন থেকে টেনে ধরেছে। চেয়ারের লোহার পায়াগুলো মেঝেতে ঘষ্টানোর শব্দ তুলে সামনের দিকে ঢলে পড়ল। আমি ঠক করে দাঁড়িয়ে গেলাম। বুকের ভেতরে এমন জোরে ধুকপুকানি হচ্ছিল যেন শোনা যাচ্ছিল বাইরে থেকে। ক্লাসরুমটা ছিল ফাঁকা, বাতাস থমকে গিয়েছিল। মেয়েটি দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে। আমি পেছনে তাকালাম, সেখানে কেউ ছিল না, কিন্তু মেয়েটার চোখে রাগ ছিল, অভিমান নয়, প্রচন্ড রাগ। তার মুখ অন্ধকার হয়ে গিয়েছিল। সে চোখ সরিয়ে কঠিন পুরুষালী গলায় বলল, আজ তুই প্রথমবার আমার সাথে এরকম কথা বললি, আর যদি এরকম করিস তাহলে বুঝবি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরে গেল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সেখানে আমি অচেতন হয়ে পড়লাম। চোখ খুললাম বাড়িতে, আমার নিজের বিছানায়। পাশে বসে আছেন আমার হাজব্যান্ড। তার মুখে স্পষ্ট উদ্বেগের রেখা, মাথায় পানির ছিটা দিচ্ছিলেন তিনি। আমি দুর্বল গলায় বললাম, আমি কি বাড়িতে? তিনি হেসে বললেন, তুমি স্কুলে এমন অবস্থায় পড়েছিলে যে ওরা আমায় ফোন করেছিল। কি হয়েছে বলতো? আমি কাঁপা কাঁপা গলায় খুলে বললাম সবকিছু। ছবি, ছায়া, চেয়ার নড়ানো, সেই ভয়ানক হুমকি। আমার কথা শুনে আমার হাজবেন্ডের চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, মিথিলা, তুমি চাকরিটা ছেড়ে দাও। বুঝতেই তো পারছো এটা প্যারানর্মাল কিছু। কিন্তু তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না সবকিছু ফেলে দিতে। আমি বললাম, চাকরি এখনই ছাড়তে পারি না, ছুটি নিচ্ছি। পরদিন স্কুলে গিয়ে 1 মাসের ছুটি চেয়ে নিলাম। সবকিছু থেকে দূরে থাকার ইচ্ছেই প্রাধান্য পেল। 1 মাস পর আমি যখন স্কুলে ফিরলাম, এক সহকর্মী বলল, তুমি জানো ওই মেয়েটা স্কুলে আসেনি পুরো 1 মাস। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হলো এই দূরত্ব যেন আমাদের দুজনের জন্যই প্রয়োজনীয় ছিল। কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না। পরের দিনই মেয়েটি স্কুলে এসে হাজির। আমার দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত, আপনাকে আর কখনো বিরক্ত করব না, শুধু প্লিজ আপনি ছুটি নেবেন না। তার কণ্ঠে ছিল একরকম কান্না মিশ্রিত অনুরোধ, কিন্তু আমি জানি তার ভেতরে অন্য কিছু লুকানো, কোনো অতল গভীর কিছুর প্রতিচ্ছবি তার চোখে ঝলসে উঠেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর ওর সঙ্গে একা থাকবো না। আমি স্টাফ রুমে নামাজ পড়া শুরু করলাম। পুরনো ভবনের এক কোণে, সেখানে একসময় স্টাফ রুম ছিল, এখন পরিত্যক্ত। সেই ঘর ছিল স্তব্ধ, এক ধরনের প্রাচীন নিঃশব্দতায় মোড়ানো। কিন্তু যতবারই আমি নামাজে দাঁড়াতাম মনে হতো কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে আমার ঘাড়ের পেছনে। ছোট ছোট পায়ের শব্দ, পেছন থেকে আসা বাতাসের টান, মৃদু ফিস ফিস, আবার কখনো নাম না জানা শীতল এক হাতের ছোঁয়া। সবচেয়ে ভয়ঙ্কর দিনটা ছিল যেদিন আমি নামাজের মাঝে স্টাফ রুমে ক্যাথরিনকে দেখি, কিন্তু আমি নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরটা ফাঁকা। আমি আতঙ্কে ছুটে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে দেখলাম মেয়েটি আমার টেবিলের কাছে বসে ড্রয়িং করছে, আর যে সহশিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম সে স্বাভাবিকভাবে বসে আছে। আমি বললাম, ক্যাথরিন, কি এতক্ষণ এখানেই ছিলে? স্টাফ রুমে গিয়েছিলে নাকি? সহশিক্ষিকা বললেন, না, সে এক মুহূর্ত এখান থেকে যায়নি। আমার চোখ অন্ধকার হয়ে গেল। ওর মতো দেখতে কে ছিল ওখানে, যে আমার পাশে দৌড়াচ্ছিল, আমার গায়ে স্পর্শ করছিল? সে কে? আমি তখন এক দোটানার ভেতর গভীরভাবে আটকে গিয়েছিলাম। একদিকে ছিল বাস্তবতা, বিদেশে বসবাসরত একজন নারীর পক্ষে নতুন চাকরি খুঁজে পাওয়া সহজ নয়, আর অন্যদিকে ছিল হৃদয়ের টান। এক জায়গায় দীর্ঘ সময় কাজ করতে করতে সেখানকার পরিবেশই হয়ে ওঠে এক আত্মিক আশ্রয়। শিক্ষকতা আমার রক্তে প্রাণে, এই পেশাই আমার জীবনের সবচেয়ে সত্যি প্রেম। এখানে সহকর্মীরা হয়ে উঠেছিল বন্ধু, আর ছাত্রছাত্রীরা যেন হৃদয়ের কোমলতম স্পর্শ। প্রতিটি সকাল শুরু হতো তাদের মুখ দেখে। কেউ ব্যাগ ঝুলিয়ে হাসি মুখে আসতো, কেউ লাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে বসতো বেঞ্চে, কেউ দুষ্টুমিতে পুরো ক্লাস মাতিয়ে রাখত। সেই চেনা মুখগুলো যেন এক অচেনা ছায়া হয়ে মিশে গিয়েছিল ক্যাথরিনের রূপে। এইসব ভাবতে ভাবতেই আমার মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না নিজের হৃদয়ের কথা এগোবো নাকি নিজের নীরবতার কথা ভেবে সরে আসব। তবে একটি বিষয় ছিল সন্দেহাতীত,
এই জায়গায় থাকা এখন আর নিরাপদ নয়। দিনে দিনে কিছু একটা যেন গিলে নিচ্ছে আমার মানসিক স্বস্তিকে। এই ভাবনাগুলো যখন নিঃশব্দে আমার বুকের ভেতরে লুকিয়ে কাঁপছিল, তখন ঘটল সেই ঘটনা যা সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে ঝাঁকুনি দিয়ে ভেঙে দিল। সেদিন দুপুরে আমি স্টাফ রুমে নামাজ পড়ছিলাম। বাইরে হালকা রোদ, ছেলেমেয়েরা ব্রেকে বেরিয়ে গেছে। স্কুল তখন ফাঁকা, কিছুটা কোলাহলময়। আমি সেদিন সেজদায় মাথা রাখতেই হঠাৎ কান পাততেই শুনলাম বিভ্রান্ত চিৎকার, পেছন পেছন দৌড়, কেউ যেন কান্না করছে, কেউ ছুটছে। আমি দ্রুত নামাজ শেষ করলাম, জায়নামাজ গুটিয়ে ছুটে গেলাম বাইরে। আমার ক্লাসরুমের সামনে বিশাল ভিড়, সামনে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স। তাড়াহুড়োয় কেউ একজন স্ট্রেচারে শুয়ে আছে দেখতে পেলাম, যার মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আমার বুকের ভেতরটা জমে উঠল এক অসহনীয় শঙ্কায়। এই কি সেই শিক্ষিকা যাকে আমি মেয়েটির দায়িত্ব দিয়ে গিয়েছিলাম? হ্যাঁ, সেই। তার চোখ বন্ধ, মুখ বিবর্ণ, মাথা ব্যান্ডেজে মোড়ানো। কেউ বলল সে পড়ে গেছে, কেউ বলল আঘাত লেগেছে, কিন্তু প্রকৃত ঘটনা জানা গেল সিসিটিভি ফুটেজ দেখে। আর সেই ফুটেজে আমার বিশ্বাসের সীমা ছাড়িয়ে গিয়েছিল। ভিডিওটিতে দেখা গেল মাত্র 6 বছরের ক্যাথরিন একটা বিশাল লোহার গামলা এক হাতে তুলে ধরেছে, যা সাধারণত 2 জন মিলে না তুললে কোনোভাবেই তোলা সম্ভব নয়। সে সেই গামলাটি ছুঁড়ে মারল সরাসরি শিক্ষিকার মাথার দিকে। গামলাটি এক পাশ ছুঁয়ে পাশের দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায়। সবাই বলেছিল যদি সেটা সরাসরি মাথায় লাগতো তাহলে মৃত্যু নিশ্চিত। এই ভিডিও দেখে পুরো স্কুল স্তব্ধ, সহকর্মীরা চুপ। প্রিন্সিপাল চেয়ারে বসে মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি ক্যাথরিনের বাবাকে ডেকে পাঠালেন, তাকে ভিডিও দেখালেন। তিনি থমকে গিয়ে চেয়ারে বসে পড়লেন, বললেন, আমি জানি না কি করে এটা সম্ভব, ও তো আমারই মেয়ে, কিন্তু এখন ওকে আমি ঠিক চিনি না। ওই দিন স্কুল সিদ্ধান্ত নিল ক্যাথরিনকে বহিষ্কার করা হবে। আমি সেই রাতে ঘুমোতে পারিনি, পুরো রাতে জেগেছিলাম। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। ছোট্ট একটি শিশুর হাতে কিভাবে এমন অতি প্রাকৃত শক্তি। আমার হাত পা কাঁপছিল, বুকের ভেতরে এক অজানা বোঝা জমে উঠেছিল। মনে হচ্ছিল যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন সেই শিক্ষিকার জায়গায় যদি আমি থাকতাম। এই প্রশ্নটাই আমাকে এক মুহূর্ত দাঁড়াতে দেয়নি। পরদিন সকালে আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলাম এই চাকরি আমার পক্ষে করা সম্ভব নয়। আমি সরাসরি স্কুলে গিয়ে রেজিগনেশন জমা দিলাম। ভাবছিলাম সবকিছু এখানেই শেষ, কিন্তু না, ভয়ের কাহিনী তো এখনো বাকি। একদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় ঘন্টা বেজে উঠল। দরজা খুলে দেখি ক্যাথরিনের বাবা দাঁড়িয়ে আছেন, মুখে অবর্ণনীয় উদ্বেগ, হাতে একটি চিঠি। বললেন, ম্যাডাম, দয়া করে রাগ করবেন না, অনেক মিনতি করে স্কুল থেকে আপনার ঠিকানা নিয়েছি, আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। আমি স্থির হয়ে গেলাম। তিনি বললেন, আমার মেয়ে খুব অসুস্থ, সে অদ্ভুত আচরণ করছে, ঘুমের মধ্যে আপনাকে ডেকে চিৎকার করছে, বারবার বলছে মিসকে ডেকে আনো। অনেক অচেনা ভাষায় কথা বলে, আবার একই বাক্য ঘুরিয়ে ফিরিয়ে বলে। মিস না এলে আমি শান্ত হব না, আমি ওর এই অবস্থা দেখতে পারছি না। আমার গলা শুকিয়ে গেল। আমি ভীত, বিভ্রান্ত, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বললাম, দুঃখিত, আমি সাহস পাই না, আমি চাই না ওর সামনে আর দাঁড়াতে। আমি খুব কষ্টে সব ভুলতে পেরেছি, এখন আর ফিরতে চাই না। তিনি অনেকবার আমাকে বললেন, প্রায় মিনতি করে বললেন, শেষবারের মতো ওকে দেখে যান। আমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। তার অনুরোধ শূন্যে ঝুলে রইল। তার যাওয়ার প্রায় 1 মাস পর খবর পেলাম ক্যাথরিন মারা গেছে। সম্পদটি আমাকে দেয় আমার সেই শিক্ষিকা বন্ধু। ফোনের ওপাশ থেকে এক দীর্ঘশ্বাস। আমি কেবল বলেছিলাম, আল্লাহ জানে ওর জন্য কি অপেক্ষা করছিল। তিনি বললেন, আমরা তার শেষ বিদায় অনুষ্ঠানে যাচ্ছি, তুমিও চলো না। আমি বললাম, না, আমি পারবো না। ক্যাথরিনের অনুষ্ঠান থেকে ফেরার পর সেই বন্ধু আমার বাসায় এলো। আমাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে সে বলল, ক্যাথরিনকে শেষবার দেখার সময় কিছু ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। আমি চমকে দেখালাম। সে বলল, তার কফিনটা তো ভারী ছিল যে 4 জনেও তা বহন করতে পারছিল না। ও তো 6 বছরের একটা শিশু, এত ওজন কি করে? আর সবচেয়ে ভয়ানক, ওর মুখটা খোলা ছিল। আমরা যখন মুখ দেখতে গিয়েছিলাম দেখলাম চোয়াল হাঁ করা, চোখগুলো বড় বড় স্থির হয়ে আছে। এটা অজানা আতঙ্কে জমে গিয়েছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর আগ মুহূর্তেও ভয়ঙ্কর কিছু দেখেছে। এমন কিছু
যেটা কোনো মানুষ দেখতে পারে না। আমি আর কিছু শুনতে পারছিলাম না, মনে হচ্ছিল ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। আমি উঠে গিয়ে দ্রুত উজু করলাম, নামাজে দাঁড়িয়ে শুধু প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, তুমি জানো সে কে ছিল, আমি জানি না, কিন্তু তুমি জানো। তুমি জানো সে কার হাতে বন্দী ছিল। আমি শুধু চাই আমাকে তুমি এর থেকে রক্ষা করো। এই 1.5-2 মাসের অভিজ্ঞতা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আজও আমি স্কুলে ফিরে যাইনি, চাকরি নেইনি, ফিরে দেখিনি সেই পথ। যা ঘটেছিল তা মানুষীয় অভিজ্ঞতার বাইরে। ওর ভেতরে কিছু একটা ছিল, যা ছিল অশুভ, অশরীরী। আজ 8টা বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো তার ছায়া আমি ভুলতে পারিনি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। যে ঘটনাটি আমাকে বলেছেন ইন্ডিয়াতে থাকা একজন ভাই। বর্তমানে যদিও তিনি পাকিস্তানে থাকেন, কিন্তু দেশ ভাগ হওয়ার আগে ওনার সম্পূর্ণ ফ্যামিলি থাকতেন ইন্ডিয়ার দিল্লিতে। তো উনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন, আমি সেভাবেই আপনাদের নিকট উপস্থাপন করছি, নিজের ভাষায় আর কি। ওনার নাম ছিল সুলেমান। তো সুলেমান ভাই যেই ঘটনাগুলি আমাকে বলেছেন, উনি মূলত 3টা ঘটনা আমাকে বলেছেন, এবং 3টা ঘটনাই উনি শুনেছেন ওনার দাদার কাছ থেকে। এটা তৎকালীন প্রায় 1947 সালের আগের ঘটনা হবে। তো ওনার দাদার কাছে ওনারা ভাই বোনেরা বা কাজিনেরা প্রায় সময় আবদার করতেন যে, দাদা আমাদেরকে ভূতের গল্প শোনাও, বা জিন্নাত বা জিনের গল্প শোনাও। তো ওনার দাদা ওনাদেরকে শোনাতেন। মাঝখানে একদিন ওনার দাদা ওনাদেরকে 3টা ঘটনা বলেন, যেগুলি আসলে সত্যি ঘটনা। তো উনি আমাকে বলেছেন ওনার দাদাকে উনি কখনো মিথ্যা কথা বলতে দেখেননি। তারপরেও যে ঘটনাগুলো ওনার দাদা বলেছেন, এগুলো আল্লাহ আসলে ভালো জানে, কারণ গায়েবী ইলম একমাত্র আল্লাহর কাছেই যেহেতু থাকে, সুতরাং এগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন যে কি আসলে ঘটনার সত্যতা কতটুকু। তো যাই হোক, প্রথম ঘটনা যেটা আছে সেটা উনি বলেছেন যে দিল্লির কোনো একটা জায়গায়, উনি আমাকে নামটা আসলে বলেছিলেন, বাট নামটা আমার মনে নেই, কঠিন নাম, তো এই কারণে আমার মনে নেই, আই এম সো সরি ফর দ্যাট। তো দিল্লির একটা জায়গায় ওনারা থাকতেন তৎকালীন আমলে। তো ওনার দাদা খুবই বৃদ্ধ হওয়ার পরেও নামাজ কালাম কখনোই ছাড়েননি, বরং উনি ফজরের নামাজটা আদায় করতেন মসজিদে গিয়েই। তো একদিন ভোরবেলা ওনার দাদা মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। মোটামুটি প্রায় 2-3 মিনিট হাঁটতে হয়। তো 10-12 সেকেন্ড হাঁটার পরে উনি দেখলেন কি ওনার পেছন থেকে আরেকটা লোক হেঁটে হেঁটে আসছে। তো এই লোকটা ওনাকে সালাম দিলেন, হাত মুফাসা করলেন। তো এরপরে ওই ব্যক্তিটা দাদার সাথে কথা বলতে লাগলেন বিভিন্ন বিষয় নিয়ে। তো দাদা বললেন কি যে, দেখেন আপনাকে তো আমি কখনো আগে দেখি নাই, আপনি কি নতুন নাকি এখানে? উনি বললেন কি যে, না আমি আসলে এখানকার একজন মেহমান। তো আপনি কোথায় যাচ্ছেন, ওরা দাদা জিজ্ঞেস করলেন ওনাকে। তো উনি উত্তর দিল কি, আমি তো নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। তো ওনারা কথা বলতে বলতে মসজিদে চলে গেলেন। তো নামাজ কালাম পড়ে ওনারা যখন আবার বের হলেন, তখন সেই ব্যক্তি সুলেমান ভাইয়ের দাদার সাথে বের হলেন। নানান বিষয়ে কথাবার্তা খুবই স্লোলি হাঁটছিলেন তারা। তো হাঁটার এক পর্যায়ে সুলেমান ভাইয়ের দাদাকে ওই ব্যক্তিটা বললেন কি যে, ভাইজান আমি আপনাকে একটা হাদিস বলবো। উনি বললেন যে, মাশাআল্লাহ, এর থেকে ভালো আর কি হতে পারে। রাস্তায় পরিচিত একজন মুসাফির মেহমানের সাথে দেখা হলো, উনি আমাকে একটা হাদিস শোনাতে চাচ্ছেন, দিন ইলম তারপরে ইসলামিক জ্ঞানী তো শোনা যাক। উনি বললেন কি, হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ আপনি আমাকে শোনাতে পারেন। তো উনি হাদিসটা শোনালেন, অনেক সুন্দর করে হাদিসটা বললেন। বলার পরে উনি হাদিস বলার টাইমে একটা জিনিস বললেন কি যে, দেখেন দুনিয়াটা কত অদ্ভুত, আল্লাহর কি লীলা। উনি বলেন কেন? তখন সেই ব্যক্তিটা বলে যে, গতকালকে রাতে বেলা আমি নামাজটা পড়েছিলাম মক্কা শরীফে, আর আজকে আমি পড়ছি কোথায়, আপনার সাথে এখানে ইন্ডিয়ার দিল্লিতে। ওনার দাদু তখন চিন্তা করেন কি যে, কি ব্যাপারে, কি বলে, কারণ ওই টাইমে কিন্তু আসলে এয়ারপ্লেনও অ্যাভেলেবল বলতে নাই। তো একটা ব্যক্তি আগের দিন রাতে বেলা সৌদি আরবের মক্কায় থাকবে এবং পরের দিন রাতের বেলায় সে ইন্ডিয়ার দিল্লিতে থাকবে, এটা অনেকটাই আনবিলিভেবল। তো উনি সুলেমান ভাইয়ের দাদা এই বিষয়টাতে খুব বেশি একটা পাত্তা দিলেন না। এরপরে যখন ব্যক্তিটা হাদিস বলতে শুরু করলো, হাদিস বলা যখন ওনার শেষ, তখন উনি একটা কথা বললেন যেটা শুনে ওনার দাদার আসলে শরীরের রোমকূপগুলো দাঁড়িয়ে গিয়েছিল। উনি বললেন কি যে, ভাইজান জানেন এই হাদিসগুলো আমি কার কাছ থেকে শুনেছি? দাদা জিজ্ঞেস করলেন কার কাছ থেকে? উনি বললেন কি, স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ মোবারক থেকে আমি এই হাদিসটা শুনেছি। এই কথা শুনে দাদা এমন একটা শক খেলেন
উনি মোটামুটি প্রায় 1.5 মিনিট বা 2 মিনিটের মতো চুপ করে গেলেন, মানে ওনার ব্রেন এটা প্রসেস করতে পারছিলেন না। তো ব্রেন প্রসেস করতে না পারে যখন ওনার মাথায় জিনিসটা ধরলো, উনি কি করলেন, পেছন দিকে ফিরলেন। ফিরে দেখেন কি সেই ব্যক্তিটা আর সেই জায়গাতে নাই। দাদা চিন্তা করলেন কি যে হতে পারে এই ব্যক্তিটা মানে কোনো একটা জিন হতে পারে, যে হচ্ছে নিজের সত্যতা প্রকাশ করে দিয়েছে ভুলে, এবং এই কারণে সে সেখান থেকে চলে গেছে। এরপরে ওই ব্যক্তিকে দাদা বা কেউ কখনো কোথাও দেখেন নাই। এটা ছিল ঘটনা নাম্বার 1। তো ঘটনা নাম্বার 2 এর দিকে যাই। দাদারা থাকতেন দিল্লিতে, এবং আগ্রা নামের একটা জায়গা আছে, ওই জায়গায় থাকতেন হচ্ছে শাহ সাহেব নামের একজন ভদ্রলোক। অনেকের ধারণা যে শাহ সাহেব নাকি জিনদেরকে বশ করতে পারেন বা আয়ত্তে রাখতে পারেন, বা ওনার কাছে জিন আছে, এবং এরাই ওনাকে বিয়ে শাদীও করতে দেন নাই। উনি অনেক বয়স্ক ছিলেন, কিন্তু তারপরও আনম্যারিড অবস্থায় ছিলেন। তো একদিন একটা ঘটনা ঘটে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে শাহ সাহেবের একটাই মাত্র শখ ছিল, সেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো। তো যাই হোক, একদিন একটা ঘটনা ঘটে, ইংরেজ আমল, তখন হচ্ছে মোটামুটি স্বাধীনতার একটা আন্দোলন শুরু হয়ে গেছে। এমন টাইমে দিল্লির কোনো একটা জায়গায় বেধড়ক ঝামেলা হওয়ার কারণে একটা ইংরেজ পুলিশ অফিসারের মৃত্যু হয়, এবং ঘটনায় উপস্থিত যতজন ব্যক্তি থাকে ইংরেজ পুলিশেরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এদের মধ্যে ছিলেন সুলেমান ভাইয়ের দাদার ছোট ভাই। তো ওনারা তো ভাবতে থাকেন কি যে যেহেতু নিয়ে গেছে, সুতরাং এটা তো ওই টাইমে ইংরেজদের আমল, আর হচ্ছে ওরাই সব কিছু, তো ওদের একজন অফিসার মারা গেছে, সুতরাং এখানে খুব বড় একটা ঝামেলা হতে পারে, যাদেরকেই ধরে নিয়ে গেছে মৃত্যুদণ্ড তো সবার শিওর হবে। তো ওনারা বুঝতে পারলেন যে এখানে খুব বড় একটা ঝামেলা হচ্ছে, এবং টোটাল 20 জন মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপরে যখন কোর্টের প্রথম হিয়ারিং হয় বা মামলাটা ট্রায়ালে ওঠে, তখন জাজের এমন একটা মানে অবস্থা যে উনি সবাইকে মৃত্যুদণ্ড যে দেবেন এটা বোঝা যাচ্ছিল। তো উনি কি করলেন, খুবই হতাশ হয়ে গেলেন, এবং এরপরে উনি হচ্ছে চিন্তা করলেন কি যে শাহ সাহেবের কাছে একবার যাওয়া যাক। তো উনি সেদিন ট্রাভেল করলেন, এবং যেদিন ট্রাভেল করলেন এর পরের দিনই হচ্ছে মামলার মেইন ভার্ডিক্ট। তো ট্রাভেল করার পরে উনি যখন গেলেন সেই জায়গায় শাহ সাহেবের বাসার কাছে, তখন উনি দেখলেন কি যে উনি অলরেডি ঘুড়ি ওড়াচ্ছেন, এবং দাদাকে উনি উপর থেকে দেখে দৌড়ে নিচে এসে মুফাসা করেন, এবং হচ্ছে কি গলায় জড়িয়ে ধরে কোলাকুলি করেন, যেরকম আমরা মুসলিমরা ঈদের মধ্যে করে থাকে। তো ওনার দাদাকে দেখে, মানে সুলেমান ভাইয়ের দাদাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। এই কারণে শাহ সাহেব ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার এত চিন্তা কিসের? তোমার চেহারা তো দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত, তুমি আসো ভেতরে এসে বসো। তো ওনারা ভেতরে বসার পরে উনি হচ্ছে শাহ সাহেবকে সবকিছু খুলে বললেন, এবং এও বললেন যে শাহ সাহেব, আপনি তো জানি হচ্ছে জিন বা হচ্ছে জিন্নাত জাতি যারা আছে ওরা তো আপনার কথা শুনে, আপনি আল্লাহর একজন নেক বান্দা, আপনাকে কখনো পাপ কাজ করতে দেখি নাই, বা সবাই আপনাকে ভালো বলে, আল্লাহর একজন মুমিন বান্দা বলে। তো আপনি দয়া করে এমন কোনো কিছু একটা দোয়া করুন, বা হচ্ছে এমন একটা ওয়াজিফা আমাকে বলুন যেটার মাধ্যমে আমার ভাইটাকে আমি একটু বাঁচাই নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো শাহ সাহেব বললেন কি, কিছুটা মুখ গম্ভীর করলেন এবং বললেন কি যে ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা হচ্ছে মানুষের রিজিক, তারপর হচ্ছে জীবন মৃত্যু, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ, সবকিছু আল্লাহই ভালো জানেন, আমি দোয়া করব, আশা করি। এখন এরপরে কি হয় সেটা আল্লাহই ভালো জানবেন। এরপরে কি করলেন, ওনার দাদু সেখান থেকে চলে আসেন। তো পরের দিন যখন মামলা ট্রায়ালে যায়, ফাইনাল ট্রায়াল অর্থাৎ ভার্ডিক্টের ডেট, তখন জাজ হচ্ছে কি করলো, 19টা লোক যারা ছিল, টোটাল 20 জনের মধ্যে থেকে 19 জনকে উনি মৃত্যুদণ্ড দিলেন, এবং দাদার ভাইকে একেবারে মানে নিঃশর্তে মুক্তি দিয়ে দিলেন, একদম নিঃশর্ত মুক্তি। তো ওখানে বসে থাকা বাকি সবাই তো অবাক যে এটা কেন, এরকম কেন হলো, সবার উপরেতে একই রকমের চার্জ, তাহলে একজনের এত তাড়াতাড়ি মুক্তি হয়ে গেল, আর একজনের একজনের এত তাড়াতাড়ি মুক্তি, আর বাকি 19 জনের এরকম অবস্থা কি কারণে হবে? তো তখন যেই ব্যক্তিটা হচ্ছে ভার্ডিক্ট লেখে কোর্টের মধ্যে, ওই ব্যক্তিটাকে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে কি ব্যাপার, এরকম কেন হলো। উনি বলেন কি যে জাজ সাহেব শুরুতে গতকালকে রায় যখন লিখেছিলেন তখন উনি 20 জনের নামই লিখেছিলেন, কিন্তু আজকে সকালবেলা উনি নামগুলো চেঞ্জ করে এই একটা নাম বের করে দিয়েছেন, এবং ওনাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল, মনে হচ্ছে যেন উনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন, এবং এই রায় লেখার পরেও নাকি উনি বেশ বিচলিতই ছিলেন। গেল ঘটনা, ওনার ভাই একেবারে নিঃশর্তে মুক্তি পেয়ে গেলেন। তো দাদা কি করলেন, ওই শাহ সাহেবকে অভিনন্দন জানাতে বা হচ্ছে শুভেচ্ছা, ওনার কিছুটা মানে গ্র্যাটিটিউড শো করার জন্য পরের দিন উনি আবার সেখানে যান,
যদিও হচ্ছে ওনার বাসায় খুবই একটা আনন্দের মহল ছিল তখন, কিন্তু বাকি 19 জনের যে পরিবার ছিল তাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরেও যেহেতু ওনার কাজটা হয়েছে, সুতরাং দাদা কি করলেন, ওনাকে গ্র্যাটিটিউড শো করার জন্য মিষ্টি নিয়ে ওনার বাসায় আবার গেলেন আগ্রাতে। তো উনি তখন সেখানে গিয়ে দেখলেন যে হ্যাঁ, শাহ সাহেব এখনো হচ্ছে ঘুড়ি উড়াচ্ছেন। তো উনি উপরের দিকে গেলেন, পেছন থেকে চিৎকার করে বললেন, শাহ সাহেব আপনি তো দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিছে। শাহ সাহেব ঘুড়ির নাটাইটা রেখে ওনাকে বললেন কি যে দেখো, তোমার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে আসলে। সারা রাত তসবি গুনছি, সারাটা রাত এত এত তসবি গুনছি যে আমার হাতটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, আর তসবিটা পর্যন্ত ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। যাই হোক, তুমি কিন্তু আজকে খেয়ে যাবা। তো দাদা বললেন কি যে না শাহ সাহেব, আজকে আমাকে হচ্ছে অনুমতি দেন, আমার বাসায় তো কাউকে বলে আসেনি যে আমি আজকে খেয়ে আসবো, সবাই চিন্তা করবে, আর 6:30 আমার ট্রেন আছে, তো সুতরাং হচ্ছে আমাকে যেতে হবে। আর ইংরেজ আমল যেহেতু, ওরা টাইমের একেবারেই পাকাপোক্ত হয়, টাইম টু টাইম কাজ করে, 1 মিনিট লেট হলেও আসলে ওই টাইমে ট্রেন মিস হয়ে যেত দাদার। কিন্তু শাহ সাহেব হচ্ছে কি করলেন, চিৎকার করে বললেন যে দেখো, আমি তোমাকে বললাম আজকে তোমাকে খেয়ে যেতে হবে, আর কোনো দ্বিতীয় কথা নাই এখানে। তো উনি চিন্তা করলেন যে যেই ব্যক্তি এতটুকু বড় একটা সাহায্য করলো, হেল্প করলো, তো ওনার কথা আসলে কিভাবে ফেলি, তো খেয়ে যাই। তো উনি বললেন কি যে আপনি হচ্ছে ইয়াতে বসেন, আর তুমি হচ্ছে এই দাওয়াখানায় বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তুমি দাওয়াখানায় বসার 5 মিনিটের মধ্যে শাহ সাহেব কতগুলো প্লেট নিয়ে আসলেন খাবারের, অনেকগুলো সুন্দর সুন্দর খাবারের প্লেট। সব খাবার খাওয়ার পরে শাহ সাহেব হচ্ছে দাদুকে বললেন যে এখন তোমাকে অনুমতি দিলাম, তুমি এখন যেতে পারো। মোটামুটি তখন প্রায় 6:30 বেজে গেছে, আর ট্রেনটা ছিল 6:30টার দিকেই। তো 6:30 বেজে যাওয়ার কারণে উনি চিন্তা করলেন ট্রেন তো ধরতে পারবো না, বাট তারপরে স্টেশনে চলে যাই, সেখানেই হচ্ছে কোনো একটা কটেজ বা কোনো একটা রুম নিয়ে আমি আজকে রাতটা এখানে কাটাই দিব। তো উনি যখন স্টেশনে গেলেন, স্টেশনে তো কোনো ট্রেন নেই। উনি যখন রুম খুঁজতেছেন তখন দেখেন দূর থেকে একটা ট্রেন আসতেছে। উনি দেখলেন কি এটাই তো দিল্লিগামী ট্রেন, তাহলে এই ট্রেন এত লেট করলো কি কারণে? তখন অলরেডি প্রায় 7টা বেজে গেছে। তো ট্রেন আসার পরে উনি দেখলেন কি ট্রেনের যে ইঞ্জিনের ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা হুম্বি তম্বি করে নামলো ট্রেন থেকে। নামার পরে ওনাকে বেশ বিচলিত দেখাচ্ছিল, কারণ ইংরেজদের আমল তো 1 মিনিট লেট হলেও হচ্ছে চাকরি চলে যায়, পুরো ক্রু বাদ করে দেয় মানুষ। তো ওখানে তার 1 ঘন্টা লেট, না জানি তার সাথে কি হয়। তো উনি কি করলেন, ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে ড্রাইভার সাহেব, ট্রেনের এই অবস্থা কি কারণে, 1 ঘন্টা লেট কেন আজকে? উনি বললেন কি আর বলবেন না, 20-25 মিনিটে বাকি এই জায়গায় আসার জন্য। তখন ট্রেনটা হঠাৎ করে ব্রেক লেগে যায়, হ্যান্ড ব্রেকটা লেগে যায়, মানে হচ্ছে চেইনের যে ব্রেকটা আছে এই ব্রেকটা লেগে যায়। তো ব্রেকটা লাগার পরে আমাদের ইঞ্জিনিয়ার বা হচ্ছে ট্রেনের যত ক্রু মেম্বার ছিল, মেকানিক্যাল, সবাই এখানে উপস্থিত, কিন্তু কারোরই হাতের কোনো কাজ হচ্ছিল না। ট্রেন কেন স্টপ হয়ে আছে কিছুই বুঝতে পারলাম না। 20-25 মিনিট পরে ট্রেন অটোমেটিকই স্টার্ট হয়ে গেল। তো এখন আমার কি হবে আমি জানি না, আমি ভেতরে যাই। তো এরপরে দাদা কি করলেন, ট্রেনে উঠে চলে আসলেন এবং উনি চিন্তা করলেন যে শাহ সাহেব হয়তো বা এমন কোনো মানুষ হতে পারেন যিনি জিনকে দিয়ে আসলেই কাজ করিয়ে থাকেন, কারণ উনি বিয়ে শাদী করেন নাই, উনি ওনার কাজের জন্য কারো কাছ থেকে 1 টাকা হাদিয়াও কখনো নেন নাই, বা হচ্ছে ওনার পরিবারে তো কেউ নেই, বা উনি কারো কাছ থেকে কোনো খাবার টাবারও গ্রহণ করতেন না। তাহলে ওনার দিন কিভাবে চলে? ওনার বাসায় গেলেই খাবার প্রস্তুত থাকে, সবসময় গরম খাবারের স্মেল বেরোতে থাকে, কিভাবে সম্ভব? দাদা চিন্তা করেন হয়তো বা জিন্নাত জাতীয় কোনো কিছু একটা তার সাথে অবশ্যই আছে, নেক জিন্নাত হতে পারে, বাকিটা আল্লাহই ভালো জানে, কারণ গায়েবী জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছেই থাকে। যাই হোক, এবার 3 নম্বর ঘটনায় আসি। যখন সুলেমান ভাইয়ের দাদারা পাকিস্তানে চলে যান, দেশ ভাগ হওয়ার পরে, ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয়ে যায় তখন তারা চলে যায়। তো ওইখানে যাওয়ার পরে পাকিস্তান থেকে কিছু হিন্দু পরিবার আছে, হিন্দু ভাইয়েরা, ওরা হচ্ছে ইন্ডিয়াতে চলে যায়, বা যেই এরিয়াতে মুসলমানরা থাকতো ওখানের হিন্দু ভাইয়েরা চলে যেত হিন্দু এরিয়াতে, আর যে জায়গায় মুসলমান ভাইয়েরা থাকতো হিন্দু এরিয়াতে, ওই জায়গার মুসলমান ভাইয়েরা হিন্দু ভাইদেরকে ছেড়ে চলে আসতো, মানে এলাকা ভিত্তিক ভাগ হয়ে যেত। তো অনেকে বলে এই ঘটনাটা, যেটা আসলে আমি এখন বলছি এটা দাদা আসলে শুনেছিলেন, আসলে শোনা থাকার কারণে এটার সত্যতা টোটালি উনি আমাকে বলেননি যে এটা টোটালি সত্যি বা হচ্ছে সত্যতা উনি আমাকে মানে প্রমাণ দিতে পারেননি কোনো। তারপরে উনি আমাকে বলেছেন, এই কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। উনি বলেন কি তৎকালীন হিন্দু ভাইয়েরা যারা ওখান থেকে চলে যায়, তারা তাদের যে ধন সম্পদগুলো নিয়ে যাওয়ার এগুলো তো নিয়ে যেতই, আর বাকি যে ধন সম্পদগুলি থাকতো সেগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখতো, এবং ওপরে একটা সাপ মাটির মতো করে বানিয়ে সেটা পুঁতে রাখতো। এবং ওনারা মনে করতেন যে যদি কেউ এই সম্পদ চুরি করতে চায় তাহলে এই সাপটা হয়তো বা মানে জীবন্ত হয়ে প্রতিশোধ নেবে বা চুরি করতে দেবে না, কারণ ওই সাপগুলিকে উপরে আসলে ওনারা বিভিন্ন ধরনের পূজার অর্চনা আসলে করে থাকতেন। এটা ওনাদের বিশ্বাস ছিল, হিন্দু ভাইদের বিশ্বাস।
তো এই ঘটনার পরে যখন ওখানে মুসলমান পরিবাররা থাকতে শুরু করে, তখন জানা যায় কি একটা পরিবারের সাথে প্রথমে এরকম হয় যে স্বপ্ন দেখা, একটা সাপ তাদেরকে স্বপ্ন দেখা যে তোমরা যদি তোমাদের বাচ্চাকে আমাকে দিয়ে দাও তাহলে এখানে যত বেসুমার সম্পত্তি আছে সব তোমাদেরকে দেওয়া হবে। তো সব পরিবারে আসলে স্বীকার করে না এই জিনিসটা, কারণ কেউই তো কারো বাচ্চা দিতে চাইবে না। তো একটা পরিবার কি করে, ওই সাপের কথাটা মেনে নেয়। মেনে নেওয়ার পরে নিজের বাচ্চাটাকে নাকি তারা দেয়। তো হঠাৎ করে সেই পরিবারটা রাতারাতি যেন কিরকম বড় লোক হয়ে গেল আর ধনী হয়ে গেল, একেবারে আঙুল ফুলে কলা গাছের মতো অবস্থা। কেউ যখন তাদেরকে জিজ্ঞাসা করতো যে তোমার বাচ্চাটা কোথায়, তখন ওনারা বলতো কি শহরে পড়তে চলে গেছে। তো এটা ছিল তৃতীয় ঘটনা। বাট এই ঘটনাটা আসলে কতটুকু সত্যি সেটা উপরের আল্লাহ আছে, উনিই ভালো জানেন। শোনা কথা এটা আসলে। কিন্তু দাদা একটা জিনিস দেখেছিলেন, ওই পরিবারের সাথে দাদার দেখা হয়েছিল আসলে, যেই পরিবারটি সেই সাপের শর্তটা মঞ্জুর করেছিল তার সাথে তাদের সাথে দেখা হয়েছিল, এবং তাদের বাচ্চাকে এরপরে কখনোই দেখা যায় নাই। ইভেন সুলেমান ভাইয়ের দাদা বাবা কেউই দেখতে পারে নাই। আমার আজকের ঘটনার শিরোনাম পাংশা ব্রিটিশ রেল ব্রিজ এলাকায় মাথা কাটা ব্রিজ নামে পরিচিত। ব্যস্তময় এই শহরের ঠিক উত্তর পাশে বয়ে গেছে চন্ননী নদী, যা বহু বছরের পুরনো। আর এই নদীর ওপর দিয়ে চলে গেছে একটি রেল ব্রিজ, যা বহু বছরের পুরনো। আর এখানেই ঘটে গেছে বাস্তব কিছু ঘটনা। অতীত শুনেছি এই ব্রিজে নাকি পাক সেনারা নিরীহ বাঙালিদের ধরে এনে গলা কেটে ফেলে দিত, এবং এর পাশেই রয়েছে একটা বটগাছ, যেটার নিচে গণকবর বা মানুষকে হত্যা করে পুঁতে রাখা হতো। এরপর থেকে শুরু হয় ভয় এবং বিভ্রান্তি। বর্তমান ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করে অনেক মানুষ, যাদের অনেকের এই জায়গাটি সম্পর্কে ধারণা নেই বলে ব্রিজে আঘাত লেগে মৃত্যুবরণ করে। এই ব্রিজের ঠিকানা সোজা এসে শুয়ে পড়লে শুধু মানুষ বাঁচে, তাছাড়া আঘাত লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দেহ। মূল ঘটনায় আসা যাক। একদিন আমার কাছের ভাই, খুব কাছের ভাই, তার সাথে ঘটে একটা লোমহর্ষক ঘটনা। তার মুখ থেকেই শুনেছি বিস্তারিত। নতুন নতুন বিয়ে, গা থেকে কাঁচা হলুদের ঘ্রাণ যায়নি। বউ বায়না ধরলো বাবার বাড়ি ঘুরতে যাবে। সে নাছোড়বান্দা, যাবেই। আমিও তাকে নিয়ে রওনা হলাম। যাক, ভালো মতো পৌঁছালাম। তারপর একটা জরুরি কল আসলো। ভাই, আপনার তরকারির আলোতে সকাল 5টায় গাড়ি আসবে, আপনাকে লাগবে। রাত বাজে 10:30। ভাবলাম মেঠো কাঁচা রাস্তা, গাড়ি পাওয়া যাবে না, পায়ে হেঁটে রওনা দিই। ঘন্টা 2 লাগবে, চলে যাব। তারপর বাসা থেকে হিসেবের খাতাপত্র নিয়ে আড়তে যাব। যেই ভাবা সেই কাজ, রওনা হলাম। পথ জনমানব শূন্য, এলাকা শুনশান। নদীর ধার ধরে হেঁটে চলেছি। মাঝে মাঝে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক। স্কুল পার হতেই পাশে বাঁশ ঝাড় নড়ে উঠল বিকট শব্দে। তখন আমার মনে ভয়ের কোনো স্থান ছিল না। হঠাৎ একটু এগোতে চোখে পড়ল রেল ব্রিজ। বুকের ভেতর হঠাৎই ভয় নাড়া দিয়ে উঠল। না না না, এসব ভাবলে চলবে না, এগোতে হবে, আমাকে যেতে হবে। খানিক সামনে এগোতেই যেই না বট গাছটার কাছাকাছি আসলাম, ওপর থেকে এক ঝাঁক পাখি উড়ে গেল কিচিরমিচির কণ্ঠে। ডান পাশে চোখ ফিরতেই দেখলাম গাছ থেকে কয়েকটা অবয়ব নেমে এসেছে, লেজওয়ালা। ঠিক প্রাণীও না। দৌড় দিলাম। সামনে ব্রিজ, ওই পাশে যেতে পারলে বেঁচে যাব। ওই ভয়ানক নরপিশাচগুলো কেমন যেন আওয়াজ করছে। যেই ব্রিজটা পার হচ্ছি তখনই নিচে হঠাৎ চোখ গেল। তাকে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একজোড়া ভয়ঙ্কর আগুন চোখ। চোখ বন্ধ করে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই। আবার মাঝ বরাবর গিয়ে দেখি অনেকগুলো ভয়ানক চোখ। এদিক ওদিক থেকে সেই পিশাচগুলো এগিয়ে আসছে, চিৎকার করছে। আমি আর নিতে পারছি না। ভয় শরীর কাঠ হয়ে গেছে। মনে মনে ভাবলাম আজই আমার জীবনের শেষ দিন। কোনো সূরা কালামও মনে আসছে না, বলতে পারছি না। প্রাণপণে এগোতে শুরু করলাম। যেই না ব্রিজ শেষ করে নিচে নামতে যাব, ওপর থেকে 3-4টা কাটা মাথা ছুটে এসে পড়ল সামনে। গরম রক্তে ভিজে গেল আমার জুতা। চোখ বুজে ইয়া আল্লাহ বলে দৌড় দিলাম। এভাবে কতক্ষণ দৌড়িয়েছি জানি না। এক সময় নেতিয়ে পড়লাম। চারিদিকে অন্ধকার হয়ে উঠল, কিচ্ছু মনে নেই। তারপর পরদিন সকালে উঠে দেখি আমি চান্দুর মোড়ে। ফোনে 20টা কল এসেছে আড়ত থেকে, বাসা থেকেও কল দিচ্ছে সবাই। আমি সবাইকে জিজ্ঞেস করলাম আমি এখানে কেন। সবাই আমাকে বলল আমাকে অচেতনভাবে রেলের কোলে কামালের দোকানের সামনে পড়ে থাকতে দেখে সবাই। তারপর ধরাধরি করে এখানে নিয়ে আসে। যে জায়গার ঘটনাটি বলবো তার আগে একটু বিবরণ দিয়ে এলো। এই জায়গাটার
এটি হলো বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল থানা কোনো একটি গ্রামের নাম আমি উল্লেখ করতেছি না। এটি ঘটছে 2022 সালের কোনো এক মাসে কোনো এক তারিখে। আমার সম্ভবত সেই তারিখটা এবং মাসটা মনে পড়তেছে না, অনেক আগের ঘটনা তো। যাই হোক, কিছু কথা মনে করেন আপনার ছোটকালে কিছু ঘটনা আপনার মনে থাকে, আবার কিছু মনে থাকে না। তেমনি আমারও যা মনে আছে আমি তা শেয়ার করতেছি। তো যার সাথে ঘটছে ঘটনাটি, সে আমার দূর সম্পর্কে মামা হয়। আমি বলে রাখি আগেই যে আমি ছোটকাল থেকে আমার নানা বাড়িতেই বড় হয়েছি বরিশালে। আমার বাড়ি হয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তা আমি ছোটকাল থেকে নানা বাড়ি বড় হয়েছি, এদিকে বেশি একটা হাওয়া পড়ে না। বর্তমানে আমি পাটগ্রামে আছি। তো ঘটনাটি ঘটছে বরিশালে। তো আমার নানা বাড়ির বিবরণ বলতে যে মামার সাথে ঘটনা ঘটছে সে দূর সম্পর্কে মামা হয়। তার ছদ্মনাম আমি জহিরুল রাখতে পারেন। তো জহিরুল মামা আপনারা জেনে থাকবেন, যারা খেতে গরু ঘাস খাওয়াইতে নিয়ে যায় তারা কিন্তু প্রতিদিন দুপুরে করে গরুকে পানি খাওয়ানোর জন্য বালতিতে করে ফ্যান বা পানিতে লবণ মিশিয়ে নিয়ে যায় গরুরে খাওয়ানোর জন্য। ঠিক তেমনি জরুল মামা একদিন দুপুরে গেল গরুরে পানি খাওয়াইতে। সেই যে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত ফিরল না। তো দেখতে দেখতে তার বাপে খেতে গেল, যে দেখলো গরুটি তেমনই আছে, জায়গাটা আছে, বালতিও তেমনই আছে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরে সে চিল্লাচিল্লি করতে করতে পুরো গ্রামবাসীকে একত্র করলো, আমিও ছিলাম সেখানে। তো আমরা সবাই মিলে তাকে খুঁজতেছি, বিভিন্ন গ্রামে 2 গ্রাম 3 গ্রাম খুঁজি, তাকে পাই না। তো তাকে খুঁজতে খুঁজতে পরে আমরা আমাদের বাড়ির পাশেই একজন কবিরাজের বাড়ি ছিল, তো সেখানে গেলাম। সেখানে যাইয়া কবিরাজ আমার নানা সম্পর্ক হয়, দূর সম্পর্কের। তো নানাকে আমরা সব ঘটনা খুলে বললাম, এই যে দুপুরে মামা গেল, আর কোনো খোঁজ খবর নাই, সে কোথায় আছে, আপনি আপনার জিন চালান দিয়ে দেখুন তো। বলে রাখা ভালো, আমার নানা আবার সে জিন চালান দিতে পারতো, তার কাছে একটি ভালো জিন ছিল। তো সে জিন চালনা দিল। তার জিন বলল যে আমাকে 5 মিনিট সময় দেন, আমি দেখতেছি কই আছে। সেও আমাদেরকে এই কথাই বলল যে 5 মিনিট সময় দাও, তারপর আমরা বলতেছি কোথায় আছে জিন তোমার মামা। তো পরে 5 মিনিট পর কবিরাজ জানাইলো যে তাকে নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায়, সেই জায়গার নাম আমি বলতে পারবো, ওই জায়গায় সমস্যা নাই। তবে কবিরাজ যেভাবে বলছে আমি কবিরাজের ভাষায় বলতেছি। তোমার মামা দুপুরে গেছিল পানি খাওয়াইতে, সাথেই ছিল একটি ক্ষেতের মাঝখানে 2টি খাজুর গাছ ছিল। তো সেই জায়গা দিয়ে যাওয়ার সময় তোমার মামা খাজুর গাছের গোড়ায় 1 নাম্বার করতে বসছিল। তো তখন জিনটি রেগে যায়, জিনটি সেই গাছে আবার ছিল। তো জিনটি দেখে তার গাছের উপরে প্রস্রাব করতেছে, তখন জিনটি রেগে যায়। রেগে যেয়ে পরে আমার মামাকে ভর করে তোমার মামাকে
সরি, ভর করে তোমার মামাকে নিয়ে যায়, তার দেশে নিয়ে যেতে চায়। তাই সে তোমার মামাকে ভর করে সে রওনা দেয় হাট। আমার মামা আবার মনে করেন জিন তার উপরে ভর করছে না, তো হেঁটে হেঁটে যাচ্ছে। কোন জায়গায় যাচ্ছে কবিরাজ সব আমাদেরকে বলে দিতেছে। কয়ে তোমরা দেখবা এই গ্রাম থেকে 3 গ্রাম আগে, সে বেশি দূর নিতে পারে নাই জিনটি আমার মামাকে। 3 গ্রাম আগে দাসপাড়া নামে একটি জায়গা, সেটি আপনার পটুয়াখালী যারা আছেন তারা চিনবেন। দাসপাড়া এলাকার বাজারটার নাম আমার মনে পড়তেছে না। তো ওই বাজারের এক বট গাছের নিচে আমার মামাকে শোয়াই রাখা হয়েছে, কারণ জিনটি বেশি দূর নিতে পায় নাই। নিতে নিতে ফজরে আজান দিয়ে দেয়, সেই কারণে আমার মামা তাকে ওই গাছে শোয়াই রাখছে। আবার মনে করেন রাত হইলে আবার জিনটি তাকে আবার নেওয়া শুরু করবে, তার দেশে নিয়ে যাবে। তো নানা এই কথাটি বলার পর আমাদের আত্মীয় ছিল আবার সেই দাসপাড়া এলাকায়। তো সেখানে আমরা কল দিলাম, আমাদের আত্মীয়কে এই জায়গার ঘটনাটি বললাম যে এই বাজারে আছে, এই জায়গায় আছে। কবিরাজ আমাদেরকে বলল। তো পরে হেরা গেল, খোঁজ দেখলো এই বট গাছের এই জায়গা আছে নাকি। তো যাই দেখে তারা মামায় সেখানেই শুয়ে আছে, তার কোমরে একটি গামছা বাঁধা ছিল, আর খালি বলতে তার স্যান্ডেল গেঞ্জি ছিল গায়ে এবং একটি লুঙ্গি পরা ছিল। সেইভাবেই সে পাগলের মতো ওইখানে শুয়েছিল। তো সবাই যে কেউ দেখলে কইবে পাগল, কেউ ভালো মানুষ মনে করবে না, তাই কেউ একটা গুরুত্ব দেয় না ওই জায়গায়। তো আমাদের সেই আত্মীয় যাইয়া তাকে খুঁজে পেয়ে পরে তাকে নিয়ে আসে। তো নিয়ে আসার পর কবিরাজ নানার কাছে নিয়ে যায়। তো কবিরাজ নানাই বলে যে তার উপরে এখনো জিনটি আছে, জিনটি যায় নাই সম্পূর্ণভাবে। তো তার কিছু রিচুয়ালস করা লাগবে। সরি রাসেল ভাই, আমার ভয়েস দিতে কষ্ট হয়, তবুও আমি চেষ্টা করতেছি ভালো মতো দেওয়ার জন্য। স্পষ্ট আমি বলতে পারতেছি না, কারণ একটি আমার সাথে ঘটনা ঘটছে, সেই কারণে ভালো মতো কথা বলতে পারতেছি না। তো যাই হোক, পরে রিচুয়াল শুরু করে আমাদেরকে বলে তোমরা বিভিন্ন সামগ্রী আনো। প্রথমত 2টি 1 জোড়া ডাব আনতে বলে, তারপর তোমার লাল কালারের গামছা আনতে বলে, এবং একটি মাটির হাড়ি আনতে বলে, এবং তারপর নতুন লুঙ্গি, তারপর একটি গেঞ্জি আনতে বলে। তাকে ওই গোসল করানোর পর তাকে গোসল করাইবে ক্ষেতের মাঝখানে নিয়ে, যে জায়গায় তার সাথে এই ঘটনাটি ঘটছে রাত্রে। তাই একটি লুঙ্গি, একটি জামা এবং একটি গামছা আনতে বলে, এবং সাথে 1 জোড়া মোরগ আনতে বলে। মুরগি হইলে চলবে না, মোরগই লাগবে। তো আমরা আরো কিছু বলে, সেগুলোর নাম আমার মনে পড়তেছে না, কালিজিরা, তারপর আরো কিছু আছে 2-3টা আইটেম, সেটি আমরা মনে পড়তেছে না। যাই হোক, আমরা আইনা কবিরাজ নানাকে দেই। তো দেওয়ার পর নানা ঠিক রাত 12টার সময় মামাকে নিয়ে যায়। ওখানে যাওয়ার সময় নানা বলছিল 3 জন থাকবে। সে সঙ্গে আমরা যাইতে পাই নাই, কারণ আমরা ছিলাম বেশি একটা বড়ও না। তো 3 জন সাহসী শরীর গেছে। আমার মামা গেছিল, আপন মামা, এবং ওই
দূর সম্পর্কের মামার বাপ গেছিল এবং আরেকজন গেছিল আমার খালু, এই 3 জন গেছিল, আর কবিরের সহ 4 জন, আর মামা তো আছে। তো হেরা গেল, যাওয়ার পর বাকিটা আমি আমার মামার মুখ থেকে শুনছি, মামার বাসায় বলতেছি। আমরা যখন সেখানে গেলাম, যাওয়ার পর তোমার মামাকে গোসল করানো হলো। প্রথমত তাকে কিছু সিঁদুর তার কপালে দেওয়া হলো, হাতে দেওয়া হলো এবং তেল মালিশ করা হলো এবং তাকে গোসল করা হলো। গোসল করানোর পর ডাব জোড়ায় কিছু চুনের মতো একটি পাউডার দিয়ে কিছু আর্ট করা হলো, সেটি আরবি ভাষায় ছিল। তো আরো কিছু ছিল, মোরগ জবাই দেওয়া হলো, মোরগ জবাই দিয়ে মোরগের রক্ত সেই গাছের গোড়ায় দেওয়া হলো। তাকে গোসল করে নিয়ে আসার সময় বলছিল কবিরাজ যে পিছনে ঘুরে কেউ তাকাবে না, সোজা হেঁটে চলে যাবা সবাই, পিছনে ভুলেও ঘুরে তাকাবে না, পিছে যত শব্দ হোক, যতই যাই হোক, তোমরা পিছনে তাকাবা না। তো মামারা তেমনই গোসল মোসল সব কিছু শেষ করে পরে নিয়ে আসে, কবিরাজ সহ আসে, পিছনে তাকায়, পিছনে অনেক কিছু শব্দ হয়েছিল। বাপ, যেমন ওই মামার বাপের কণ্ঠে মামাকে ডাকতেছিল যে জয়রুল, যাই হোক অনেক কিছু বলছে, সেগুলা আমি বলতেছি না, ঘটনাটি বড় হয়ে যাচ্ছে। তো মিনিটের রাস্তা, তো এতটুক দূরত্বে ঘটনাটি ঘটছে। তো ঘটনা, যে সময়ের ঘটনাটি হলো 2016 কি 15 এর ভিতরে ঘটে যাওয়া ঘটনা ঘটছে আমার এক বড় ভাইয়ের, দূর সম্পর্কে বড় ভাই হয়, তার নাম হয়েছে আপন। তো আপন ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটছে, যেটি যারা পাটগ্রামে আছেন তারা রবার ড্যাম আওয়ার আগে, আন্তর্জেলা মোড় দিয়ে আর ঢোকার পর এখানে একটি স্কুল বাজে। সেই সময় স্কুলটি ছিল তবে অত একটু উন্নত ছিল না, আর ওই জায়গাগুলো সব জঙ্গল ছিল, তখন বাড়িঘর বেশি একটা ছিল না। তো এখন বাড়িঘর ভরপুর আছে, এখন আর সমস্যা নাই, তখন বাড়িঘর ছিল না। তো আমার বড় ভাই আপন ভাই, ওনার বাসাতে আমি বলতেছি। এখন আমি সম্ভবত আমি বাজারে গেছিলাম, প্রতিদিনই আমি বাজারে যাই, তো আজকের নতুন না, আজকে আমি বাজারে গেছিলাম। তো ফিরতে ফিরতে রাত 9টা কি 10টা বেজে যায়, সম্ভবত 10টাই হবে। আর তখনকার সময় রাত 10টা অনেক রাত, তখন তো বেশি একটা ছিল না, তখন গ্রামে রাত অনেক রাত। তো তেমনি আমি বাজারে গেছিলাম, তো ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। তো আমি বরাবরের মতোই রাস্তা দিয়ে হাইতাছি। তো আমাদের এদিকে তো তুমি জানোই রিফাত, যে আমাদের এদিকে বাঁশ বাড়ি অনেক আছে। তো রাস্তা দিয়ে আমি হাইটাইতেছি, তখন পাকা ছিল না, এখন পাকাও না, এখন খোয়া পালাইছে, তো তখন কাঁচা রাস্তা ছিল। তো আমি রাস্তা দিয়ে হাইটাইতেছি, দেখলাম বাঁশ দুই সাইডে, দুই বাঁশ, অনেকগুলা বাঁশ নুয়ে রাস্তা আটকে রাখছে। তো আমি কিছু ঘটনা আগে শুনছি এই জায়গার, যে অনেক কিছু হয়েছে, তো আমি একটু ভয়ও পাইছি, আবার মনে সাহস নিয়ে আয়াতুল কুরসি, তারপর সূরা যা পারি তা পড়ছি। পড়ার সাথে সাথে বাস আবার নিজের
জায়গায় দাঁড়াই গেল নোয়া থেকে। পরে আমি হাইটে যাইতেছি, পরে এই বাস সাপ হয়ে গেছে। তারপর আমি হাইটে যাইতেছি, সামনে আগাইতেছি ভয়ে ভয়ে, ভয়ও করতেছে। আবার কি কোন বাড়ি তো এই 3-4 মিনিট হেঁটে গেলে পাওয়া যাবে। চিল্লেই কেউ শোনে না, অনেক ডাকাডাকি করি কেউই শোনে না, আশেপাশে লাগছে কেউই নেই। আর তখনকার সময় আশেপাশে বাড়িও ছিল না। তো একটু সামনে যাওয়ার পর একটা দেখি একটা সাদা কাপড়ে কেমন জানি লাশের মতো কফিনে মুড়ানো রাস্তার মাঝখানে পড়ে আছে। তো আমি দেখে ভয় পাইয়া তারপর আবারও সুরা পড়া শুরু করি। কি করব, সামনে তো আমার যাইতে হবে, পিছে ঘুরেও যাওয়ার কোনো অপশন নাই। আবারও সুরা পড়া শুরু করি, দেখি হুট করে কফিনটি হাওয়া হয়ে গেল চোখের পলকে। তো চোখে এক পলক ফেলতে না ফেলতে লাশটি হাওয়া হয়ে গেল। তো তারপর আমি সামনে যাইতেছি, যাওয়ার পথে আমার কেমন জানি অনুভব হইতেছে যে আমি একা না, আমার পিছনে কেউ আসতেছে আমার পিছে পিছে। আমি একটি ছায়া আমার সামনে দেখতেছি। চাঁদনি রাত ছিল তখন, সম্ভবত, এটা বলতে আমার ভুলে গেছি। চাঁদনি রাত ছিল, আমি হেঁটে হেঁটে আসতেছি, তখন দেখি আমার পিছনে থেকে একটি ছায়া আসতেছে, কিন্তু পিছনে ঘুরে দেখি কেউই নেই। আমি খুব একটা ভয় পেয়ে গেছি, কি করব। এবার আমার শরীরে বেশি একটা শক্তিও নাই যে আমি দৌড় দিব না কি করবো। তেমনি যাইতে যাইতে আমি কতক্ষণ জানি না, কতক্ষণ ওই জায়গাতেই দাঁড়াইছে। কতক্ষণ হয়েছে জানি না, মনে পড়তেছে না। আমার হুশ ফেরে ফজরে আজান দেওয়ার। স্যার আসলে ভাই আমার কাছে একটা প্রশ্ন, সে ওই রাস্তা দিয়ে যাইতেছিল রাত 10টা বাজে। তারপর সে ওখানে দাঁড়ালো, তারপরে আর মনে নাই তাই কতটা সময় পার হয়ে গেল সে দাঁড়িয়েছিল, তার নিজেরও কোনো হুঁশ নেই। তার হুঁশ ফেললো ফজর আজানের সময়। তখনই সে সেন্স ফেরার পর দিল একটা দৌড় দিয়ে বাসায় গেল। বাসায় যাই তারপর তার বাপ মায়ের বললো এই ঘটনা, যে আমার সাথে এই ঘটনা হয়েছে। তো তারপর কি করলো, তার বাপ মায় পাশের মসজিদ আছে, মনে করেন 10 মিনিট হেঁটে গেলে বাজে। তো ইমাম সাহেবের কাছে গেল, যে পড়া পানি নিল। তারপর ইমাম সাহেব বিভিন্ন সূরা পড়ে ফুমু দিয়ে শরীর করে দিল, তাবিজ দিল। তারপর আল্লাহর রহমতে 3 দিন জ্বর ছিল। জ্বর থাকার পর আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। এখন সেই জায়গাতে এখন বাড়িঘর সবই আছে, তবে এখনো কিছু ঘটনা আছে ওই জায়গায় না, রাবার ড্যাম ব্রিজ সম্পর্কে কিছু ঘটনা আছে, যেটি এলাকাবাসী কিছু লোক জানে, কিছু লোক জানে না। যারা পাটগ্রাম আছে তারা কিছু জানবেন যে পাটগ্রামে সাদা একটি ছায়া দেখা যায় ওই রাবার ড্যাম ব্রিজের ওইখানে। তো আমাদের ওই রাবার ড্যাম ব্রিজ থেকে আমাদের বাড়ি হয়েছে, পরিবার বলতে আমার নানা বাড়ির পরিবার এবং ওই অঞ্চলের মানুষদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার আগে বলতে চাই রাসেল ভাই, আমি 2012 সাল থেকে ভূত এফএমের সাথে ছিলাম, পরবর্তীতে ভূত.com। আমরা খুব গহীন গ্রাম থেকে ভূত এফএম শুনতাম। তখন এত ভালো সুযোগ সুবিধা না থাকার পরেও অনেক কষ্ট করে শুনতাম, কিন্তু এখন মিস করা এপিসোডগুলা ইউটিউবে শুনতে পারি। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ ভূত.com-কে, রাসেল ভাইকে। তো রাসেল ভাই, আমি আমার ঘটনায় যেতে চাচ্ছি।
ঘটনায় যাওয়ার আগে একটু আমার নানার পরিবার সম্পর্কে ধারণা দিই। আমার নানা খুবই পরেশগার একজন মানুষ ছিলেন এবং উনি কোরআনের আয়াত অনুযায়ী ফু, তারপর তদবির, পানি পড়া টরা এগুলা দিয়ে থাকতেন, বিশেষ করে বাচ্চা শিশু। তো এর জন্য আমার নানার অনেকগুলা ছেলে মেয়ে মানে 8, 9, 10 বছর হওয়ার সময় সময় মারা যেত কোনো না কোনো অসুখ বা হঠাৎ কোনো কারণ ছাড়া বা পানিতে ডুবে, যার ফলাফল আমার নানার বেঁচে যাওয়া যে সন্তান ছিল তাদের ক্ষেত্রেও কিছুটা হয়েছে। আমি ঘটনার শেষে হয়তো বলবো। তো রাসেল ভাই, এটা যে আমার নানার সাথে হয়েছে বা নানার পরিবারের সাথে এরকমটা না, এখানের অনেক মানুষের সাথেও হয়েছে। আমার নানার যে গ্রামটা ছিল ওই গ্রামের কিছুটা ধারণা দিই। গ্রামটা একটু গহীন গ্রাম, যেখানে ইলেকট্রিসিটি খুব রিসেন্ট পৌঁছিয়েছে। ওখানটায় 7টা 8টা মানে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। 10টা 12টা গভীর রাত। আর আমার নানা বাড়িটা ছিল এরকম যে সামনে একটি বড় দিঘি আর পুরনো গাছপালায় পুরো বাড়িটাতে ভরা। দিঘির চারপাশে বড় বড় তাল গাছ, খেজুর গাছ, আর বাড়ির পিছনে একটা পুকুরের পিছনে অনেক পুরনো দিনের একটি তুলা গাছ আর বিশাল জঙ্গল শেষ হলে তেপান্তরের মাঠ, যেটাকে বলা হয় অনেক বড় ধান ক্ষেত, যে ধান ক্ষেত অনেক বিস্তৃত এলাকা জুড়ে। এরকম এলাকাটি খুব শুনশান, বেশি চাষের জমি হওয়ায় মানুষজনের বাসা বাড়ি একটু দূরে দূরে। তো রাসেল ভাই, আমি এখন আমার ঘটনায় যাচ্ছি। আমার নানার যে এলাকাটাতে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই এখনো। কোনো টিউবওয়েল বসে না, কারণ টিউবওয়েল পানির কল বসলে লবণ পানি ওঠে, তাই দূর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয়। তো একদিন সন্ধ্যাবেলা আমার মা দূরের একটা মাদ্রাসার টিউবওয়েল থেকে খাবার পানি কলস করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো বাড়ির খানিকটা কাছাকাছি আসার সময় আম্মা উপলব্ধি করলো যে আম্মার পিছনে কেউ একজন হাঁটছে। তো আম্মা মনে করলো হয়তো পিছনে কেউ আসতেছে। তো আম্মা যখন পিছনে তাকালো, আম্মা খেয়াল করলো পিছনে কেউ নেই, বা মনে হলো এক দৌড় দিয়ে কেউ সরে গেছে। এরকম একটা কিছু, একটা বাতাস, একটা অদ্ভুত যে একটা কিছু, এটা আম্মা উপলব্ধি করছে। তো আম্মা যেহেতু কাউকে দেখে নাই, তা আম্মা একটু ভয় পেয়েও তাড়াতাড়ি করে বাড়ির দিকে হাঁটা শুরু করলো, ভারী কলস। তো আম্মা সূরা কালাম পড়ে হাঁটা শুরু করলো। তো আম্মা খেয়াল করতেছিল যে আম্মা যতবারই সূরা কালাম পড়তেছে ভুলে যাচ্ছে সূরা কালাম, এরকম একটা অবস্থা। তো আম্মা এভাবে হাঁটা শুরু করতে করতে হঠাৎ করে খেয়াল করলো যে আম্মার পিছন থেকে একটা কালো একটা ছাগল এক দৌড় দিয়ে আম্মার সামনে থেকে আম্মাকে ক্রস করে সামনে উঠলো। তা আম্মা ছাগলটা দেখে নর্মালি ভাবলো যে ছাগল আসতেই পারে, কিন্তু যখন চোখের পলকে দেখলো ছাগলটি নেই, তখন আম্মা ভীষণ ভয় পেয়ে যায়। তো ভীষণ ভয় পেয়ে আম্মা যে দৌড় দেওয়ার চেষ্টা করতেছে, আম্মার পা আর চলতেছিল না। আম্মার যখন আর পা চলে না, আম্মা খেয়াল করতেছে আম্মার সামনে বিশাল একটা মহিষ, যে মহিষটার মাথা নেই। তো আম্মা যখন এইটা দেখে, আম্মা একটা চিৎকার দেওয়ার পর আম্মার আর কিছু মনে নাই। যখন আম্মার জ্ঞান ফিরে, আম্মার ধারা মতে আম্মা যেমনি বলল, যে আম্মা জ্ঞান ফেরার পর দেখে যে আম্মা বাড়িতে
আমার আশেপাশে নানা নানি এবং অনেকজন মানুষজন, তো আম্মা এদেরকে দেখে আরো হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। আম্মা খুব ভয় পেয়ে গেছে, কারণ ভয় পাওয়ারই কথা। এরকম একটা জিনিস যদি কারো সামনে দেখে, বা সবাই একটু ভয় পেয়ে পাওয়ার কথা। তো আম্মাকে আর কি যেন আম্মা ভয় না পাই, তাই সবাই সান্ত্বনা দিল যে আহা বাবু, এরকম কোনো কিছুই নাই ওখানে, তুমি যেটা দেখছো, তুমি বাচ্চা মানুষ, ওটা তোমার মনের ভুল ছিল, এরকম কিছু নাই। ওই রাস্তা থেকে তো আমরাও চলাফেরা করি, আমরা তো কোনো সময় এরকম কিছু দেখি নাই। তুমি ঠিক আছে, এখন বেশ কিছুদিন বাড়ি থেকে কোথাও যেতে হবে না, বাড়িতে থাকো, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক মতো নামাজ রোজা করো, আর হুজুরে পানি পরাটাটা দিয়ে গেছে, তো মোটামুটি স্বাভাবিক। তো রাসেল ভাই, ঘটনাটি এখানেই শেষ না। এর মধ্যে এরকম হওয়ার বেশ কিছু দিন যেতে না যেতেই আমার ভাই, চাচাতো ভাই, যিনি কিনা হচ্ছে যে মাদ্রাসা থেকে আম্মা পানি সংগ্রহ করতে গিয়েছিলেন, ওই মাদ্রাসার শিক্ষক, তো ওনার ছোট ছেলের নাম আব্দুল্লাহ, বয়স 7 কি 8 বছর হবে তখন। গ্রাম্য দুপুর বেলাটা গরম রোদ, তখন ইলেকট্রিসিটি না থাকার কারণে সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় একটা কালভার্ট আছে, কালভার্ট বলতে যে ছোট ব্রিজ গুলা বোঝানো হয়, ওই ব্রিজে বসে খালি গায়ে বসে আছে, এই গরমে বাতাস এটা কি উপভোগ করছে। তো এমনি এলাকাটা একটু ছমছমে পরিবেশ, সবসময় শান্ত থাকে। সে খেয়াল করলো ধান ক্ষেতের মধ্যে থেকে অনেক দূর থেকে একটা বৃদ্ধ মহিলা, আনুমানিক বয়স 100-র কাছাকাছি হবে, এত বৃদ্ধ যে নুয়ে পড়েছে মাটির সাথে, এরকম এক বৃদ্ধ মহিলা, সাদা শাড়ি পরা, হাতে সম্ভবত লণ্ঠন বা ল্যাম্প, কূপ জাতীয় কোনো কিছু, তো এরকম কিছু নিয়ে দুপুরের সময় ধান ক্ষেতের মধ্যে থেকে ওর দিকে এত দ্রুত আসলো। আসার পরে 2 হাত দিয়ে ওর কান চেপে ধরলো। চেপে ধরার পর ওর আর কোনো কিছু মনে নেই। তো গ্রাম্য মানুষজন পরবর্তীতে ওখান থেকে যাওয়ার পথে ওর এই অবস্থা দেখে ওকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে যখন ওর জ্ঞান ফেরার পর আর সবাই দেখলো যে ওর ঘাড়টা বাঁকা হয়ে গেছে, সম্ভবত কেউ ঘাড় মোটকে দিলে যেরকম হয়, আমরা ছোটবেলায় বিভিন্ন মুভি টুভি ভূতের এরকম কোন সিনে যেরকমটা দেখে থাকি যে ঘাড় মোটকে দেয়, ঠিক ওই রকমই ওর ঘাড়টা কে যেন মোটকে দিছে। তো ওর এমন করুণ অবস্থা হয় যে ও চলাফেরা করতে পারতো না, কথা বলতে পারতো না, শুধু চোখ দিয়ে ভ্যালভ্যালিয়ে তাকিয়ে থাকতো। তো অনেক ওঝা, কবিরাজ, ডাক্তার সবকিছু দেখানোর পরেও ব্যর্থ, ও সুস্থ হয়নি। প্রায় 4 বছর এরকম অতিবাহিত হওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে এক হুজুরের তদবিরে ও সুস্থ হয়, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। তো তখনও জানায় যে তখনও বাচ্চা থাকার কারণে এতটা উপলব্ধি করতে পারেনি যে একটা বৃদ্ধ মহিলা এত দ্রুত কিভাবে ওর দিকে হেঁটে আসলো আর ওর 2 হাত দিয়ে ওর কান চেপে ধরলো। ঠান্ডা হাত, যেন বরফের মতো ঠান্ডা হাত ছিল ওনার। তারপর ওর আর কিছু মনে ছিল না। তো এই জায়গাটা এতটাই ছমছমে, এখনো বর্তমানে এলাকাটা এখনো এরকম শুনশান, দিনের বেলাও কেমন একটা ঘা ঝমঝম পরিবেশ। তবে দিনের যতটা দেখতে সুন্দর, রাতে ততটাই ভয়ানক লাগে এলাকাটি। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমার নানার প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেত, যেটা পরবর্তীতে নানার বেঁচে থাকা সন্তানদের ক্ষেত্রেও হয়েছে। তেমনটা বলতে গেলে আমার বড় মামার মেয়ে, আমার থেকে 1 মাসের ছোট,
ও খুবই পরিষ্কার, নামাজ রোজা করত, খুব ভদ্র এবং কারোর সাথে দেখা দিত না। ইভেন ও যখন বড় হয় আমাদের সাথেও দেখা দিত না। তো এরকম খুব রিসেন্ট বলতে 2023-এর দিকে 25 রমজানের সময় ও দুপুরবেলা নামাজ আদায়ের জন্য অজু করতে পুকুর পাড়ে যায়। তো পুকুর পাড়ে যাওয়ার পর ওর আর কোনো খোঁজ পাওয়া যায় না, কারণ ও প্রতিদিনই এই টাইমটায় উজু করতে যায়। তো ওই দিনটায় কেনই যেন বাড়ির মানুষজন রোজা রমজানে একটু ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, খেয়াল ছিল না। আর লোকজন কম হওয়াতে এতটা সবসময় খেয়াল রাখা যায় না মানুষের প্রতি। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, ওর যখন কোনো খোঁজ পাওয়া যায় না, বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে যখন ওর সন্ধান না পাওয়া যায়, তখন মানুষজনের মধ্যে যে সন্দেহটা কাজ করে, পুরোনো দিনের সেই ঘটনার সূত্র ধরে সবাই পুকুরে নেমে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওর নিথর মৃতদেহটি পাওয়া যায়। তো দেহটির অবস্থা খুবই করুণ ছিল যে কে বা কারা যেন, মনে হচ্ছে মুখের ভিতরে কোনো একটা পাইপ বা কোনো কিছু দিয়ে পুকুরের ভিতরে যে অনেক দিনকার পড়ে থাকা আশেপাশের গাছের যে পাতা, যেটা পচে বাদামি হয়ে যায়, ওই পাতা মনে হচ্ছে কোনো লাঠি দিয়ে জাতা দিয়ে ওর মুখে দিয়ে পেটের মধ্য পর্যন্ত ভরে দিছে। তো ওর মুখ থেকে অনবরত পাতা বের হচ্ছিল আর প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল। রাসেল ভাই, এটা বলতে আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে, আর এটা সহ্যের বাহিরে। আমার এখনো ভাবতে খুব খারাপ লাগে যে আসলে আমার বলার ভাষা নেই। তবে রাসেল ভাই, এখনো এই এলাকাতে এ ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে এই মানুষকে ভয় দেখানো, অচেনা মানুষদের, যেমন তাল গাছে দাঁড়িয়ে এক পা নিচে এক পা তাল গাছে পানিতে জাল দিয়ে মাছ ধরা,